আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফিজিক্স সেকেন্ড পেপার ম্যারাথন ক্লাসে। তো তোমরা বোর্ডটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ নাকি, আর সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, এটা সবাই একটু কমেন্টে জানাও প্রথমে। আমরা 30 সেকেন্ডসের মতো ওয়েট করব, তারপর ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। তোমরা কে কোনটার জন্য প্রিপারেশন নিচ্ছ, হাজী দানেশের জন্য কারা প্রিপারেশন নিচ্ছ, আর কুমিল্লা ইউনিভার্সিটির জন্য কারা প্রিপারেশন নিচ্ছ, একটু জানিয়ে দাও তো কমেন্টে দেখি। ক্লাসটা একটু সবাই কাইন্ডলি শেয়ার করে দাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু মেনশন করে দাও। আমরা গতকাল ফিজিক্স ফার্স্ট পেপার পুরোটা দেখেছিলাম, আজকে ইনশাল্লাহ ফিজিক্স সেকেন্ড পেপার দেখবো। তোমরাই কালকে সবাই কমেন্ট করছিলে যে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাস দরকার, এই জন্যই আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাস নিয়ে আসলাম। সো ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও, আর তোমরাও ক্লাসটা একটু শেয়ার করে দাও। আর যাদের পিডিএফ, রেজাউল ইসলাম রিজভি লিখেছে আসসালামু আলাইকুম আপু, আপু ইনবক্স চেক করেন প্লিজ। আচ্ছা, ইনবক্স চেক করা হবে। হাসিবুল হাসান শান্ত, জিএসটির জন্য আপু? হ্যাঁ, জিএসটির জন্য তো অবশ্যই হেল্পফুল হবে, তবে সামনে যেহেতু হাজী দানেশ এবং কুমিল্লা ইউনিভার্সিটি মানে পরীক্ষা, সো এই দুইটারও খুব ভালোভাবে কাভার হয়ে যাবে। প্রিয়া মনে লিখেছে আসসালামু আলাইকুম আপু। তো তোমরা কে কোন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ? হাজী দানেশের জন্য নিচ্ছ, নাকি কুমিল্লা ইউনিভার্সিটির জন্য নিচ্ছ, নাকি অনেকে যে দুইটার কোনোটাই দিবা না, একেবারে ডিরেক্ট জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ? এই যে একজন পাওয়া গেছে, আনিশা, সে জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা আর 20 সেকেন্ডসের মতো ওয়েট করি। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু কাইন্ডলি মেনশন করে দাও। আর আজকে ক্লাসের পিডিএফটা তোমাদের যাদের লাগবে, পিডিএফ দেওয়ার শর্ত এখন থেকে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে, তারপরে পিডিএফ পাওয়া যাবে। রিজভি লিখেছে এইচএস টিউ, শারমিন জাহান লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়ামণি এইচএস টিউ, ওকে। আর 10 সেকেন্ডের মতো ওয়েট করি, তারপর ইনশাল্লাহ শুরু করছি। আর তোমাদের যদি ফিজিক্স, কার কোনটা কঠিন লাগে বলো তো? কার ফিজিক্স ফার্স্ট পেপার কঠিন লাগে, কার ফিজিক্স সেকেন্ড পেপার কঠিন লাগে, একটু দেখি কোন পেপারটা তোমাদের কাছে কঠিন লাগে। ক্লাস কতক্ষণ হবে? ক্লাস খুবই কম্প্যাক্ট হবে, যেহেতু কালকের পরদিনই এক্সাম। আজকে আসলে খুব বেশি সময় নিয়ে ক্লাস করাবো না, এবং তোমরাও ইন্টারেস্টেড না আই গেস। সো যতটা কম্প্যাক্ট ভাবে ক্লাস নেওয়া যায় ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কুমিল্লা ইউনিভার্সিটির জন্য আদিবা, সাব্বির কুমিল্লা ইউনিভার্সিটি, সাদিক রহমান এইচএসটিউ। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা একটু ফাস্ট ফাস্ট এগুলার অ্যান্সার দিয়ে দিবা, তোমাদেরও খুব ভালো একটা রিভিশন হয়ে যাবে আজকের ক্লাসের মাধ্যমে। এবং যেহেতু পুরা সিলেবাসটাই করাবো, সো পুরা সিলেবাসটারই কিন্তু একটা খুব ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে। সো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো, এবং শুধু যে কনসেপ্ট ক্লিয়ার করবো এরকম না, আমি কিন্তু অনেক শর্টকাটে তোমাদেরকে ম্যাথগুলো করে দেখাবো। সো আই গেস বেনিফিটেড হবা পুরো ক্লাসটা করলে, তো শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও তো। সিস্টেমে 1500 জুল তাপ যদি শোষণ করে এবং 82 জুল কাজ সম্পাদন করে, সেক্ষেত্রে সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তনটা কত হচ্ছে? জিএসটি কি জিরো থেকে শুরু করা পসিবল? জিএসটি জিরো থেকে শুরু করছো মানে কি? তুমি তো এইচএসসি অলরেডি দিয়ে আসছো, এবং মোটামুটি বেসিক তো অলরেডি গ্রো হয়ে গেছে। বাট তারপরেও যদি শুরু করতে চাও, যেহেতু টাইম আছে তোমার কাছে, অলমোস্ট 2 মাসেরও বেশি সময় ধরে আছে, এবং এটা অনেক মানে অনেক টাইম এডমিশনের কথা যদি আমরা বলি। সো যদি শুরু করতে চাও একদম জিরো থেকে, ইনশাল্লাহ পসিবল। এবং আমরা আমাদের যে কোর্সটা লঞ্চ করেছি, টার্গেট জিএসটি 4.0 মেন্টরশিপ কোর্স, আমরা কিন্তু আমাদের ওই কোর্সটাতে এভাবেই পড়াবো, একদম বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত
শেষ করব। তাহলে এইটার অ্যান্সারটা তোমরা বলে ফেলো তো। 1 নম্বরের কোশ্চেনটার অ্যান্সার কি? সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন। আমাদের হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে কি বলে? ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে কি বের করতে হবে? অন্তস্থ শক্তির পরিবর্তনটা কত? অন্তস্থ শক্তির পরিবর্তন সেটা হচ্ছে ডিইউ। ডিইউ ইকুয়াল হচ্ছে ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তাহলে ডিকিউ কত দেওয়া আছে? 1500 জুল তাপ শোষণ করে। তার মানে 1500 মাইনাস কাজ সম্পাদন করে কতটুকু? 82 জুল। তাহলে এটা মাইনাস করে দাও। এবং এখানে কিছু জিনিস আসলে জানার আছে, যেমন ডিকিউটা কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে। ডিকিউটা প্লাস হবে যখন ইঞ্জিন বা সিস্টেম হচ্ছে তাপ শোষণ করতেছে। সিস্টেম যখন তাপ শোষণ করে তখন কিন্তু ডিকিউটা পজিটিভ। আর সিস্টেম বা ইঞ্জিন যখন হচ্ছে তাপ বর্জন করে তখন ডিকিউটা নেগেটিভ। তাহলে এইখানে কিন্তু আমাদেরকে বলছিল শোষণ, এই জন্যই কিন্তু আমরা ডিকিউটা প্লাস 1500 জুল ইউজ করছি। তারপরে আসো ডিইউর বেলায়। ডিইউর বেলায় ভাইয়া কি পজিটিভ হবে? যখন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাবে বা অন্তস্থ শক্তি বৃদ্ধি যখন বলবে তখন হচ্ছে তাপমাত্রা অথবা অন্তস্থ শক্তি বৃদ্ধি বললে সেটা হচ্ছে কি পজিটিভ। আর নেগেটিভ হবে কখন? তাপমাত্রা অথবা অন্তস্থ শক্তি যদি হ্রাস বলে। ঠিক আছে, তারপরেরটাতে যদি আসি, ডিডব্লিউটাতে আসি যখন, ডিডব্লিউটা কি ভাইয়া? ডিডব্লিউ কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে? পজিটিভ হবে যখন সিস্টেম কাজ করবে বা ইঞ্জিন যখন নিজে কাজ করবে। ডিডব্লিউটা পজিটিভ হবে কখন? যখন সিস্টেম বা ইঞ্জিন নিজে কাজ করবে। আর নেগেটিভ হবে কখন? যখন ইঞ্জিনের উপরে কাজ করা হবে, যখন সিস্টেমের উপর কাজ করা হবে। তাহলে এই জিনিসগুলা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে, যেহেতু সাইনের একটা ব্যাপার আছে। আচ্ছা, তাহলে আমি আবার একটু সামারি করে দেই। ডিকিউটা হচ্ছে পজিটিভ হবে কখন? তাপ শোষণ। বর্জন করলে সেটা হচ্ছে নেগেটিভ, মানে ছেড়ে দিচ্ছে, মাইনাস করে দিচ্ছে, তাহলে নেগেটিভ। ডিইউটা পজিটিভ হবে কখন? তাপমাত্রা অথবা অন্তস্থ শক্তি বৃদ্ধি। বৃদ্ধি বললে তো আমরা বুঝি এটা পজিটিভ। আর হ্রাস হবে কখন? যখন এটা হচ্ছে নেগেটিভ হবে। ডিডব্লিউটা কখন পজিটিভ হবে? যখন সিস্টেম নিজে কাজ করতেছে। এই যে দেখো এখানে বলছে সিস্টেম 82 জুল কাজ সম্পাদন করে, তাহলে এখানে কিন্তু ডিডব্লিউটা হচ্ছে প্লাস। আর সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, সিস্টেমের উপর কাজ করা হচ্ছে মানে কি? নেগেটিভ। তাহলে এই জিনিসগুলা কিন্তু তোমরা একটু মনে রাখবা। আচ্ছা, রীতা দেবনাথ অ্যান্সার দিয়েছে এ, সাব্বির রহমান অ্যান্সার দিয়েছে 1418। তারপরে আসি সেকেন্ড কোশ্চেনে, এটার অ্যান্সার কি বলে ফেলো তো। তাপ ইঞ্জিনের দক্ষতা। আচ্ছা, তোমরা এখানে দক্ষতা 40% দিয়ে করতে পারো বা 80% দিয়ে করো, তো 40% দিয়ে করাটা হয়তো একটু টাফ হবে। 80% দিয়ে করো। তাপ ইঞ্জিনের দক্ষতা 80% হলে গ্রাহকের তাপমাত্রা যদি 127 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে উৎসের তাপমাত্রাটা কত? এটা কমেন্ট করে ফেলো। তোমরা হচ্ছে অলমোস্ট, আমি যখন ক্লাস শুরু করছিলাম 150 প্লাস মানে স্টুডেন্ট ছিল, বাট রিয়েক্ট হচ্ছে এত কম কেন তোমাদের বলো তো? এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, সবাই একটু কাইন্ডলি রিয়েক্ট দিয়ে দাও। আমি আজকে সারাদিনে জার্নির উপরে ছিলাম, এই জন্য ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেল, তো অনেক পেন হচ্ছে আর কি ক্লাসটা নিতে, বাট তারপরেও নিচ্ছি যেহেতু তোমাদের এক্সাম। তাহলে দেখো তো, তাপ ইঞ্জিনের দক্ষতা হচ্ছে যদি 80% দিয়ে করি, তার মানে এটা ইকুয়াল আমরা কি জানি? 1 মাইনাস T2/T1। তাহলে এটা যখন আমাকে বলছে 80%, তার মানে কি 0.8, 1 মাইনাস T2/T1। তাহলে T2/T1 ইকুয়াল কি? 1 মাইনাস 0.8 মানে হচ্ছে 0.2। তাহলে T2 ইকুয়াল আমরা কি পাবো? 0.2 ইন্টু T1। T1টা আমাকে কত? 127 ডিগ্রি সেলসিয়াস। যদি 273 যোগ করে কেলভিনে কনভার্ট করি তাহলে আসতেছে কত বলতো? 127 এর সাথে 273 যোগ করো, আসবে হচ্ছে 400 কেলভিন। তাহলে অ্যান্সার কত আসতেছে বলতো? 80
কেলভিন, 80 কেলভিন। আচ্ছা, আমি হচ্ছে এটা তোমাকে এইভাবে আসলে তো করবা যেটা অ্যান্সার দেওয়া থাকবে, বাট এটা করতে যদি তুমি হচ্ছে 40% দিয়ে করো, এটা হচ্ছে পয়েন্ট আসলে তোমার একটু ঝামেলা হইতে পারে। এই জন্য আমি হচ্ছে এটাকে বললাম যে 80% দিয়ে করো, তোমার কাছে ইজি হবে। প্রিয়া মনে হচ্ছে 2 এর এ অ্যান্সার দিয়েছে। ওকে, 1500°C। আচ্ছা, এটা একদম ইজি ছিল, এটা তোমাদের পারা উচিত, পারবা। পরেরটাতে যাই। এই যে দেখো, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঘর্ষণের ফলে যদি তাপ উৎপন্ন হয়, এটা কোন ধরনের প্রক্রিয়া? তাহলে আমরা কি জানি? আমরা দুই ধরনের প্রক্রিয়ার সাথে পরিচিত হয়েছি তাপগতিবিদ্যায়। একটা হচ্ছে অপ্রত্যাবর্তী, আরেকটা হচ্ছে প্রত্যাবর্তী। তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় কি হয়? এই যে খেয়াল করো, ঘর্ষণের ফলে যে তাপটা উৎপন্ন হচ্ছে, সেই তাপটা কি তুমি আর কোনোভাবে ফিরায় আনতে পারবা? পসিবল না। কিন্তু ঘর্ষণের ফলে যে শক্তিটুকু অপচয় হয়ে গেছে, সেটা কিন্তু আর কোনোভাবে পুনরায় ফিরে আনা সম্ভব না। তাহলে এটা কিসের মধ্যে পড়ে? এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা কিসের মধ্যে পড়বে বলতো? এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, দেখি একটু। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি বাড়ে, এটা একটু মনে রাখবা। নীলা চৌধুরী অ্যান্সার দিয়েছে 3 এর বি। লতিফুল কবির জিসান অ্যান্সার দিয়েছে 3 এর বি। নীলা চৌধুরী 80 কেলভিন। হ্যাঁ, 80 কেলভিন হচ্ছিল। যদি আমরা 80% ধরে করতাম, তাহলে সেটার অ্যান্সার আসতো কত? তাহলে এটা কি বললাম আমরা? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়ার সাথে তোমরা পরিচিত হবা, একটা হচ্ছে এই যে বরফ থেকে যে পানিতে পরিণত হচ্ছে, এবং পানিটা যদি আবার বরফে পরিণত হতে পারে, বরফ থেকে পানিতে পরিণত হতে পারে, এবং পানিটাও কিন্তু আবার রিভার্সলি বরফে পরিণত হতে পারে। তাহলে এই প্রক্রিয়াটা কিন্তু কি? বরফ যে পানিতে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কি হয় ভাইয়া? এন্ট্রপির পরিবর্তনটা কিন্তু হচ্ছে স্থির থাকে। এন্ট্রপি স্থির থাকে, প্রত্যাবর্তীতে এন্ট্রপি স্থির থাকে। তাহলে বরফ যে পানিতে পরিণত হচ্ছে, এটা কিসের? এটা কি প্রক্রিয়া? প্রত্যাবর্তী প্রক্রিয়া। দেখি সবাই কমেন্ট করো, বরফ যে পানিতে পরিণত হচ্ছে। তাহলে প্রত্যাবর্তী বলতে আর এন্ট্রপি বলতে আমরা কি বুঝাই? বিশৃঙ্খলা। বরফ যে পানিতে পরিণত হচ্ছে, আবার পানি বরফে পরিণত হতে পারতেছে, মানে আগের অবস্থায় ফিরে যেতে পারতেছে, তার মানে সেখানে কোনো বিশৃঙ্খলা নাই। তাহলে এন্ট্রপিটা হচ্ছে ধ্রুবক। এভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। তাপ ইঞ্জিন থেকে যদি কোনো তাপ বের না হয়, সেক্ষেত্রে ইঞ্জিনের দক্ষতা কত হবে? এটা খুবই একটা পারার মতো কোশ্চেন। প্রিয়ামণি অ্যান্সার দিয়েছে বি। নীলা চৌধুরী 3 এর বি। ওকে, তাহলে দেখো তো, আমরা ফর্মুলা থেকে কি জানি? ইটা ইকুয়াল 1 মাইনাস T2/T1। আচ্ছা, তাপ যেহেতু বলছে, তাপমাত্রা না লিখে আমরা তাপের ফর্মুলাটাই লিখি, Q2/Q1। তার মানে এখানে বলছে কোনো তাপ বের হবে না, বা ইঞ্জিন কোনো তাপ বর্জন করবে না। তাইলে Q2টা হচ্ছে 0। Q2 যদি 0 হয়, তাহলে এটার অ্যান্সার কত বলতো? Q2 যদি 0 হয়, 1 মাইনাস 0 ইন্টু 100%। তার মানে ইঞ্জিন থেকে যদি কোনো তাপ বর্জিত না হয়, তাহলে ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 100%। এই কোশ্চেনটা কিন্তু উল্টা ভাবেও আসে। এই কোশ্চেনটা কিন্তু উল্টা ভাবেও আসে যে ইঞ্জিনের দক্ষতা কখন 100% হবে? ইঞ্জিনের দক্ষতা কখন 100% হবে? যখন ইঞ্জিন থেকে কোনো তাপ বর্জিত হবে না। তাহলে যেভাবে কোশ্চেন আসুক, তোমার কিন্তু পারা উচিত। যদি এটা আসে ইঞ্জিন থেকে তাপ বের না হলে ইঞ্জিনের দক্ষতা 100%, যদি উল্টাটা আসে ইঞ্জিনের দক্ষতা কখন 100%? যখন ইঞ্জিন থেকে কোনো তাপ বের হবে না। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা বলে ফেলো তো সবাই, এটার অ্যান্সার কত? কার্নোর ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে এবং তাপগ্রাহকে 300 জুল তাপ বর্জন করে। তাহলে ইঞ্জিনের দক্ষতা কত? তার মানে আমরা বের করে ফেলতে পারি না বলো? এটা ইকুয়াল 1 মাইনাস Q2/Q1 দিয়ে আমরা এটা বের করে ফেলি। Q2 কত জুল তাপ বর্জন করতেছে? 300। আর গ্রহণ করতেছে কত? সেটা হচ্ছে 1200 জুল। সেটা কত? 1200 জুল। তাহলে অ্যান্সার কত আসতেছে? 1/4। তার মানে কত আসতেছে? 3/4। এটা যে পার্সেন্টেজে আমরা নিয়ে যাই, তার মানে কত?
75%। তাহলে ইঞ্জিনের দক্ষতা কত? 75%। এত কিন্তু পেঁচানোর দরকার ছিল না। যেমন এটা কিন্তু তোমাকে জাস্ট পাজেল করার জন্য দিছে যে 600 কেলভিন তাপমাত্রার তাপ উৎস থেকে। কেউ কোশ্চেন না দেখেই এই ফর্মুলা ইউজ করে ফেলবা যে Q2/Q1 ইকুয়াল হচ্ছে T2/T1, বাট এটার কিন্তু আমার দরকার নাই। আমার কিন্তু Q2Q1 অথবা T2T1 যে কোনো একটা মানে একটা পেয়ার জানলেই কিন্তু হচ্ছে। Q2Q1 এর মান আমি জানি, তাহলে ইঞ্জিনের দক্ষতা বের করে ফেলতে পারতেছি। বুঝতেছো সবাই? ডি এর মান হচ্ছে 100। হ্যাঁ, তাহলে ইঞ্জিনের দক্ষতা আমরা আগের প্রশ্নে পাইছি হচ্ছে 100%। লতিফুল কবির জিসান অ্যান্সার দিয়েছে 5 এর ডি। আচ্ছা, এডমিশন ফার্স্ট সার্ভিস একটু ব্লক করে, তাহলে 75% পাচ্ছি হচ্ছে এটার অ্যান্সার। তারপরেরটাতে আসি। দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এনট্রপির পরিবর্তন একটা না একটা থাকে, এবং গত বছর 24-25-এ কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে। জিএসটিতেও কিন্তু এনট্রপির পরিবর্তন থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন চলে আসছে। তাসনুবা পরশ অ্যান্সার দিয়েছে 5 এর ডি। প্রিয়ামণি অ্যান্সার দিয়েছে 75%। হ্যাঁ, সবার অ্যান্সার কারেক্ট। তো আসো তো দেখি এখানে আমাকে কি বলছে। দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতেছি। তাহলে কি চেঞ্জ করছি? বরফ শুধুমাত্র পানিতে পরিণত হচ্ছে, বরফ পানিতে পরিণত হচ্ছে। তাপমাত্রা কিন্তু প্রথমে 0 ডিগ্রি ছিল, পরেও কিন্তু 0 ডিগ্রি আছে। তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি না হয়, সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তনের ফর্মুলা আমরা কি জানি বলতো? ডিএস ইকুয়াল mLF/T। আরেকটা ফর্মুলা আছে আমাদের, সেটা হচ্ছে ডিএস ইকুয়াল mLV/T। এটা কখন ইউজ করব? যখন হচ্ছে বরফ থেকে পানি, বরফ থেকে যখন পানি হচ্ছে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর পানি যখন বাষ্প হচ্ছে, পানি যখন বাষ্প হচ্ছে তখন আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। এলএফ, এফ হচ্ছে ফিউশন, ফিউশন মানে হচ্ছে গলন। তাহলে গলনের সূত্রতাপ। আমাদের কোশ্চেনে কি হয়েছে দেখো তো? বরফ পানিতে পরিণত হচ্ছে, কি হচ্ছে এখানে? গলন হচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট ফর্মুলাটা ইউজ করব। তাহলে তাপমাত্রা, বরফের কেজি কত, মানে এম এর মানটা কত? 273। এলএফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। তোমার কাছে এই মানটা দেওয়া আছে, বাট এই মানটা মুখস্থ রাখাটা বেটার, অনেক সময় কোশ্চেনে দেওয়া নাও থাকতে পারে। তাহলে এটার মানটা কত? 3.36 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই টেম্পারেচার কত ছিল বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে কেলভিনে নিলে 273 কেলভিন। কাটাকাটি করলে এটার অ্যান্সার আসতেছে কত? 3.36 ইন্টু 10⁵। 3.36 ইন্টু 10⁵ জুল। বুঝছো? 6 এর বি। হ্যাঁ, 6 এর বি অ্যান্সার দিয়েছে সবাই। তাহলে সবার অ্যান্সার কারেক্ট, 3.36 ইন্টু 10⁵ জুল। আচ্ছা, তো তোমরা যারা হচ্ছে গুচ্ছে একটা সিট এনশিওর করতে চাচ্ছ, মানে যাদের লাস্ট হোপ বলা যায় গুচ্ছ, এবং গুচ্ছতে একটা সিট নিশ্চিত করতেই হবে তোমার, তাদের জন্য আমাদের এই টার্গেট জিএসটি 4.2 মেন্টরশিপ কোর্স। এখানে আসলে অনেক ধরনের ফিচার তুমি পাচ্ছ, লাইভ ক্লাস, লাইভ এক্সাম, রেকর্ডেড ক্লাস, রিভিউ এক্সাম, এবং সাথে একটা প্রিমিয়াম ফিচার আমরা এবারের কোর্সে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যারা এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টর, আমরা তোমাদের যারা ক্লাস নিব তাদেরকেই তুমি ডিরেক্টলি মেন্টর হিসাবে পাবা। সো যারা বিস্তারিত জানতে চাও তারা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিতে পারো। খুব বেশি স্টুডেন্ট আমরা এবারে ব্যাচে ইনশাল্লাহ নিব না, কারণ কোয়ালিটিটা মেনটেন করাটা খুব দরকার। সো তোমরা যারা আসলে ইন্টারেস্টেড তারা হচ্ছে পেজে মেসেজ দাও। কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়? এটা হচ্ছে তোমরা এইভাবে মনে রাখতে পারো চাইলে। সোফা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস। সোফা, সেলসিয়াস আর ফারেনহাইট, সেলসিয়াস আর ফারেনহাইট হচ্ছে কত তাপমাত্রায় মানে সমান? সেটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আরেকটা হচ্ছে ফাঁকা, ফাঁকাটা হচ্ছে তোমার 574 কেলভিন। তাহলে ফাঁকা মানে হচ্ছে ফারেনহাইট আর কেলভিন। ফারেনহাইট আর কেলভিন কত তাপমাত্রায় সমান? সেটা হচ্ছে 574 কেলভিন। এই দুইটা একটু কমেন্ট করো।
সোফা -40। দেখো এই কোশ্চেন গুলা একদম ফিক্সড, মানে এটার মান কখনোই চেঞ্জ হবে না। সো এই টাইপের প্রশ্ন যদি আসে, তুমি যদি ক্যালকুলেশনটা একটু টাইম সেভ করতে পারো, সেটা তুমি অন্য যে কোনো একটা ম্যাথে ক্যালকুলেশন বড় সেটাতে কিন্তু ইউজ করতে পারবা। তাহলে দেখা মাত্রই কিন্তু এটার অ্যান্সার দিয়ে ফেলা সম্ভব। যে সেলসিয়াস আর ফারেনহাইট কত? -40। সেলসিয়াস আর ফারেনহাইটের জন্য আমরা কত পাবো? -40। সোফা -40, ফাঁকা, তাহলে এটার জন্য কত? 574 কেলভিন। তাহলে দেখো তো এখানে কত অ্যান্সার? -40 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে একই তাপমাত্রা তুমি পাবা। আচ্ছা, এটার জন্য তো তোমরা এই দুইটার জন্য তো মনে থাকবে। আর যদি ফর্মুলাটা একটু লিখে দেই, C/5 ইকুয়াল F-32/9 K-273/5। এটা হচ্ছে একটা তাপমাত্রা বসালে আরেকটা তাপমাত্রা ইজিলি পেয়ে যাবে। এখন তাপমাত্রার পার্থক্য নিয়ে যদি আসে, তাহলে তুমি এটা মনে রাখবা, ΔC/5 ইকুয়াল ΔF9 ইকুয়াল ΔK/5। তো এখান থেকে আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য যদি হচ্ছে 10 ডিগ্রি হয়, সেটা কেলভিন স্কেলে কত? সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য যদি 10 ডিগ্রি হয়, কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্যটা কত হবে? এটা সবাই অ্যান্সার দিয়ে দাও। সোফা -40, যা আফিয়া অ্যান্সার দিয়েছে, প্রিয়ামণি অ্যান্সার দিয়েছে -40, সোফা -40, ফাঁকা 574। হ্যাঁ, এভাবে হচ্ছে মনে রাখতে পারো। শর্টকাট না ভাই, এটা আরো বড় হয়ে গেল। তাহলে হচ্ছে কি ΔC/5, ΔF/9, ΔK/5। তাহলে আমি যদি বলি যে সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্যটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের তাপমাত্রার পার্থক্যটা বা কেলভিনের তাপমাত্রার পার্থক্যটা কত? সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য যেটা, কেলভিনের তাপমাত্রার পার্থক্য কিন্তু সেটাই। ΔC ইকুয়াল হচ্ছে ΔK। তাহলে সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, ফারেনহাইটে কেলভিনের সেটা কত? 10 কেলভিন। এটা মনে রাখবা, সেলসিয়াস আর কেলভিনেরটা হচ্ছে সমান। ওকে, আমরা নেক্সটটাতে যাই। তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? তাহলে বলে ফেলো তো, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? এটা মনে রাখবা, তাপগতিবিদ্যার 0তম সূত্রকে ভিত্তি করে হচ্ছে থার্মোমিটার তৈরি করা হয়। এবং হাজি দানেশের কথা যদি স্পেসিফিক্যালি বলি, তোমার হচ্ছে অনেক কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন আসে। সো যারা মেডিকেল ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা এটার ক্ষেত্রে। তাহলে হচ্ছে যে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? এটা হচ্ছে 0তম সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। কোন, এই যে দেখছো এই প্রশ্নটা কিন্তু, এই যে আমি একটু আগে যে বলছি কোন তাপমাত্রায় কেলভিন আর ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়, তাহলে আমরা মনে রাখছিলাম কিভাবে? ফাঁকা, ফারেনহাইট আর কেলভিন। ফারেনহাইট আর কেলভিনে কত? 574 কেলভিন। 574 কেলভিন দেখো কোথায় আছে? 574 কেলভিন। তোমার কিন্তু ওই ফর্মুলা ইউজ করার কোনো দরকার নাই। এই যে F-32/9, তারপরে হচ্ছে কি ওই K-273/5, এত বড় ফর্মুলা লিখে কিন্তু করার কোনো দরকার নাই। দেখেই বলে দিবা ফারেনহাইট আর কেলভিনে কোথায় একই পাঠ পাওয়া যায়? 574 কেলভিনে। 574 কেলভিনে একই পাঠ পাওয়া যায়। সহজ হয়ে গেল না বলো তো? এই যে 9 কে সি অ্যান্সার দিছো, 9 বি। দেখেই বলে দিতে পারবা, দেখেই বলে দেওয়া যাবে। এই যে এখন আসি, 3 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? এই যে শর্টকাট গুলো করাচ্ছি, যে তোমরা হচ্ছে যদি ইন ডিটেল কিছু শিখতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাতে দেখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে অনেক প্রিভিয়াস মানে পদার্থবিজ্ঞানের উপর ক্লাস রেকর্ড করা আছে এবং অনেক শর্টকাটও আছে। সো এই যে নামটা হচ্ছে এডমিশন ওয়ারিয়র্স উইথ সানজিদ জাহিদ, এটা দিয়ে যদি কেউ সার্চ করো সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা। সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবা যাতে সব ধরনের ভিডিও তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আসো তো আমরা এটা দেখি। 3 কেজি পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। তাহলে এইখানে কিন্তু আমার অবস্থার চেঞ্জ হচ্ছে না, এখানে চেঞ্জ হচ্ছে কিসের বলো তো? তাপমাত্রার। তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি হয় সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি? সেক্ষেত্রে আমাদের ফর্মুলা DS ইকুয়াল হচ্ছে MS লন
ডিএস অথবা হ্যাঁ হ্যামেস লন T2/T1। তাহলে দেখো পানির ভর কত ছিল, সেটা হচ্ছে 3। পানির আপেক্ষিক সুপ্ত তাপ সেটা তোমরা সবাই জানো, পানির জন্য হচ্ছে 4200, বরফের জন্য কিন্তু 2100। চাইলে বরফেরটাও মনে রাখতে পারো। এখন আসি লন T2/T1। দেখো T2 কত, 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটাকে যদি কেলভিনে কনভার্ট করি 273 দিয়ে, তাহলে কত পাচ্ছি 283। T1 কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 273। এখন এইখানে হচ্ছে তোমার একটু ঝামেলাটা লাগবে যে লন 283/273 এই মানটা আসলে কত হবে। সো লন 283/73 এই মানটা একটু কাইন্ডলি মনে রাখবা। ম্যাথগুলা যদি আসে তোমার এই যে তাপমাত্রার পরিবর্তন দিয়ে যদি এন্ট্রপির ম্যাথ আসে, এটাই আসবে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, কারণ এইটাই আসছে জিএসটি তেও, এটাই আসছে কুমিল্লা ইউনিভার্সিটিতেও, এটাই আসছে। শুধুমাত্র তোমার এখানে পানির ভরটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো এই মানটা তোমরা একটু মনে রাখবা। এটা আসে হচ্ছে 0.0359, বাট অ্যাপ্রক্সিমেট মানটা হচ্ছে 0.04। আমরা ছোট মানটা দিয়ে করব 0.04। মানটা সবাই কমেন্ট করে ফেলো যাতে পরীক্ষায় আসলে এটা ভুল না হয়। 0.04। তাহলে দেখো তো 3 × 4200 ইন্টু হচ্ছে 0.04, 4 বাই কত 100, কাটাকাটি করে ফেলো 42, তার মানে 3 × 4 = 12, 12 × 42 কত হয়, 12 × 42 504। তার মানে কত আসতেছে বলো তো, 504 জুল পার কেলভিন। এখন দেখো এটা কি, আমরা কিন্তু এই মানটা একটু বেশি নিয়ে নিছি না, 0.04 নিয়ে কিন্তু আমরা করছি। তার মানে আমার এই মানটা অবশ্যই 504-এর থেকে কম। 504-এর থেকে কম এবং কাছাকাছি কোনটা আছে বলো, 453। হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে। এই যে রাকিব মিয়া কমেন্ট করছে, তুবা কমেন্ট করছে, শান্ত কমেন্ট করছে 0.04। ঠিক আছে, তাহলে দেখো তো এটা আমরা কত ইজিলি করে ফেললাম। তার মানে এই মানটা যেহেতু আমরা একটু বাড়ায় নিছি, এক্সাক্ট কিন্তু 504 আসবে না, 504-এর থেকে কম আসবে। তাহলে 504-এর থেকে কম এবং কাছাকাছি কোনটা আছে, 453 জুল পার কেলভিন। বুঝছো? এই ম্যাথটা যদি বুঝে থাকো সবাই ক্লিয়ার লিখো, বুঝে থাকলে ক্লিয়ার লিখো। পরেরটাতে আসি। রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগ হচ্ছে 2। শীতল তাপাধার থেকে প্রতি চক্রে 250 জুল তাপ গ্রহণ করতেছে, কি পরিমাণ তাপ উষ্ণ তাপাধারে বর্জন করতেছে। আচ্ছা, তাহলে রেফ্রিজারেটর কিন্তু কিসের উল্টা বলে তো, তাপ ইঞ্জিনের উল্টা। তাপ ইঞ্জিন কি করে, উষ্ণ তাপাধার থেকে বা উষ্ণ তাপমাত্রার বস্তু থেকে সে তাপ গ্রহণ করে এবং কার্য সম্পাদন করে, অবশিষ্ট তাপটা কি নিম্ন তাপমাত্রার বস্তুতে সে বর্জন করে। আর রেফ্রিজারেটর কিন্তু উল্টা কাজটা করে না। রেফ্রিজারেটর কি করে, আমাদের যে রেফ্রিজারেটর পিছনে যে কম্প্রেসর থাকে সেটা থেকে সে কি নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপটা গ্রহণ করে, কাজ সম্পাদন করে, সে হচ্ছে কি, সে কি করে বলতো। আচ্ছা পরিমণি সবাই 0.04। তাহলে রেফ্রিজারেটরের কথা বলতেছিলাম, রেফ্রিজারেটর কম্প্রেসর থেকে কি নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করে, উচ্চ তাপমাত্রাটা কি সে তাপাধারে বর্জন করে। তাহলে এই যে তোমরা অনেক সময় ফ্রিজের পিছনে হাত দিলে দেখবা যে খুবই গরম হয়ে আছে, কেন হচ্ছে, কারণ রেফ্রিজারেটর কিন্তু তাপটা, তার বেশি তাপ যেটা সেটা কিন্তু সে বাইরে বের করে দিচ্ছে। তাইলে এটা এই জন্য আমরা এটা মনে রাখবো যে এই যে কার্য সম্পাদন সহগ K = Q1 / W। তাহলে আমাকে কি বলছে, W মানে এখানে কি হবে বলতো, W = কিন্তু Q2 - Q1। কারণ কি, সে যেই তাপমাত্রাটা বর্জন করতেছে সেটা কিন্তু বেশি, তাহলে কি, বা যে তাপটা বর্জন করতেছে সেটা কিন্তু বেশি। তার মানে এখান থেকে যদি আমরা W-টা বের করে ফেলি, সেটা কত আসবে, Q1 কত দেখো তোমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে 250 / কার্য সম্পাদন সহগ 2, তার মানে হচ্ছে কত 125 জুল। 125 জুল এখন এখানে বসায় দাও, 125 জুল হচ্ছে আমার কাজ। Q2টা আমাকে বের করতে হবে,
Q1টা তোমাকে দেওয়া আছে 250, তাহলে কত হচ্ছে দেখো 375, Q2টা হচ্ছে 375। আবারও বলি, রেফ্রিজারেটর কি করে, নিম্ন তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপাধারে সে হচ্ছে তাপটা বর্জন করে, এই জন্যই কিন্তু Q2-র মানটা বড়। বাট তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখছি বলতো, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু Q1 মাইনাস Q2, এই জিনিসগুলো তোমরা যদি একটু বুঝে বুঝে মনে রাখো তাহলে কিন্তু অনেকদিন মাথায় থাকবে। প্রিয়ামণি অ্যান্সার দিয়েছে 11-এর ডি। ওকে, তাহলে এটা হচ্ছে, কেউ আবার ভুলাই ফেলো না, এটা হচ্ছে তাপ ইঞ্জিনের জন্য, তাপ ইঞ্জিনের জন্য। আচ্ছা, এখন আসি, সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর কোন তলে বলতো, সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর কোন তলে, কোন তলে আধান থাকে, উত্তল নাকি অবতল, উত্তল নাকি অবতল? প্রিয়ামণি 11-এর ডি, ইসমাত, আফিয়া, জাহান 10-এর এ, তুবা অ্যান্সার দিয়েছে সি। ওকে, বিপ্লবী অ্যান্সার দিয়েছে সি। সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর উত্তল তলে, সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর উত্তল তলে, উত্তল তলে সবচেয়ে বেশি আধান থাকে। এরপরের প্রশ্নটা দেখো, এরপরের প্রশ্নটা গত বছরই আসছে হাজিদান এসে। এখানে দেখো কি বলছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের, 5 সেন্টিমিটার তার ব্যাসার্ধের একটা গোলাকার চাকতি, সরি এটা চালক না, চাকতির পৃষ্ঠে যদি বিভব হয় 100 ভোল্ট, তাহলে কেন্দ্রে বিভব কত? দেখি বলতো, কেন্দ্রে বিভব কত? পৃষ্ঠে যদি 250 ভোল্ট হয়, কেন্দ্রে বিভব কত? আচ্ছা, জাকারিয়া অ্যান্সার দিয়েছে উত্তল, রীতা দেবনাথ অ্যান্সার দিয়েছে উত্তল। ওকে, বিপ্লবী অ্যান্সার দিয়েছে সি। সো দেখো, বিভবের বেলায় আমরা হচ্ছে পৃষ্ঠে যা বিভব, মানে গোলাকার চাকতির পৃষ্ঠে যেটা বিভব থাকবে, বৃত্তের বৃত্তের ভিতরেও যে কোনো জায়গায় বিভবও সেম থাকবে। পৃষ্ঠের বিভব সমান হবে কি বৃত্তের ভিতরের যে কোনো জায়গার বিভব। এইখানে থাকতে পারে, এই কেন্দ্র থেকে হচ্ছে সে 1.5 সেন্টিমিটারে থাকতে পারে, কেন্দ্র থেকে 2.5 সেন্টিমিটারে থাকতে পারে, কেন্দ্রে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকুক, বৃত্তের পৃষ্ঠের যে বিভব সেটাই কিন্তু বৃত্তের ভিতরের যে কোনো জায়গার বিভবের সমান হবে। বুঝছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি, একটা দ্বিপোলের জন্য তড়িৎ প্রাবল্যটা কিভাবে পরিবর্তিত হয়? দ্বিপোলের জন্য তড়িৎ প্রাবল্যটা কিভাবে পরিবর্তিত হয়? প্রথমে আমরা আসি হচ্ছে বিন্দু চার্জের জন্য। বিন্দু চার্জের জন্য যদি দেখি, সেক্ষেত্রে কি ই তড়িৎ প্রাবল্য ইজ ইকুয়াল, মানে প্রপোর্শনেট টু 1/r², ভি ইজ প্রপোর্শনেট টু 1/r। আর যদি তড়িৎ দ্বিমেরুর জন্য দেখি, তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য হচ্ছে ইজ প্রপোর্শনেট টু 1/r³, ভি ইজ প্রপোর্শনেট টু 1/r²। বিন্দু চার্জের জন্য সেটা হচ্ছে 1/r², মানে তোমার প্রাবল্যের সাথে সম্পর্কটা হচ্ছে 1/r², বিভবের সাথে হচ্ছে 1/r। আর এইখানে দেখো পাওয়ার হচ্ছে 1 বেড়ে গেছে, বিন্দু চার্জের জন্য হচ্ছে r² ছিল, এখানে কি হয়ে গেছে r³। আর এখানে ভি ছিল 1/r, আর এর জায়গায় কি হয়ে গেছে r², আর এর জায়গায় কি হয়ে গেছে r²। বুঝছো? তুবা অ্যান্সার দিয়েছে সি, পারুল আক্তার অ্যান্সার দিয়েছে এ, সাব্বির অ্যান্সার দিয়েছে এ, জাকারি অ্যান্সার দিয়েছে সরি সাব্বির অ্যান্সার দিয়েছে 100। ওকে, তাহলে আমরা কি এটার অ্যান্সার কি কোনটা দেখতে পাচ্ছি? দ্বিপোলের জন্য তড়িৎ প্রাবল্য কি দেখছি, তড়িৎ দ্বিমেরুর জন্য সেই তড়িৎ প্রাবল্যটা হচ্ছে কি ইজ প্রপোর্শনেট টু 1/r³, 1/r³। তাহলে দ্বিমেরুর জন্য আসুক আর বিন্দু চার্জের জন্য আসুক, পারা কিন্তু উচিত, দুইটাই কিন্তু একসাথে দেখাই দিলাম, এবং বিভব তার সাথে কি প্রাবল্য দেখাই দিলাম। পরেরটাতে আসি, তিনটা সমান মানের সমান্তর ধারক যদি আমরা সমান্তরালে যুক্ত করি, তাহলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে যুক্ত তুল্য ধারকত্বের কত গুণ? পটাশিয়াম সায়ানাইড, এমন ভয়ঙ্কর নাম কেন তোমার? সে অ্যান্সার দিয়েছে সি, জাকারি অ্যান্সার দিয়েছে সি,
আপু আমার পেট বেঁচে ক্লাস শুরু হয়ে গেছে, রেকর্ড থাকবে তো সেটাই দেখ মনে। আচ্ছা, অ্যাজ ইউ উইশ, তোমাকে কেউ যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছি, যার ইচ্ছা দেখবা, বাট আমাদের ক্লাসের কোয়ালিটিও কিন্তু খুব বেশি তোমরা যেরকম মনে করো ওরকম না। আচ্ছা যাই হোক, তিনটা সমান মানের ধারক সমান্তরালে যুক্ত হলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণী সমবায় যুক্ত তুল্য ধারকত্বের তুলনায় কত গুণ? তাহলে দেখো তো, সমান মানের ধারক কিন্তু বলছে সমান্তরালে, তাহলে আমরা কি জানি সমান মানের ধারক, ধরো প্রত্যেকটা ধারকের হচ্ছে সি এবং ধারক আছে কয়টা, সেটা হচ্ছে তিনটা। তাইলে যখন ধারক সমান্তরালে থাকে সেক্ষেত্রে আমরা কি জানি, তিনটা ধারক হচ্ছে আমরা ডিরেক্টলি যোগ করব 3c। আর যখন সিরিজে বের করব সেটা কি হবে, সিরিজে বের করলে কি হবে বলতো, মনে রাখবা সিরিজে যখন আমরা বের করব এবং সমান মানের ধারক হবে, ধারকের মান ডিভাইডেড বাই কয়টা ধারক আছে, তাহলে তিনটা ধারক আছে, তার মানে কি সি বাই 3। সিএস ইকুয়াল কি পাচ্ছি, সি বাই 3। ওকে, তাহলে সিপি বাই সিএস কত, 3c ডিভাইডেড বাই সি বাই 3, তার মানে হচ্ছে 9। সিপি ইকুয়াল হচ্ছে 9cs, সিপি ইকুয়াল হচ্ছে 9cs। এবং এটা সবসময় মনে রাখবা যে সিপি ইকুয়াল হচ্ছে এন স্কোয়ার সিএস, সিপি ইকুয়াল হচ্ছে এন স্কোয়ার সিএস, সিপি ইকুয়াল এন স্কোয়ার সিএস। এন কি, কয়টা ধারক আছে, এন কি কয়টা ধারক আছে, তাহলে তিনটা ধারক থাকলে 3 স্কোয়ার মানে 9cs, চারটা ধারক থাকলে 4 স্কোয়ার সিএস, তার মানে 16cs। বুঝছো? এন স্কোয়ার সিএস, বুঝছো, এন স্কোয়ার সিএস। আচ্ছা, তারপরে আসি, পাতলা ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর 15 সেন্টিমিটার, এতে কিউ ইকুয়াল 6 ইন্টু 10⁻⁻6 কুলম আধান প্রদান করা হয়েছে, গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? তাহলে আমাদের যদি ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলকের ক্ষেত্রে কেন্দ্রের সর্বদা বৈদ্যুতিক ক্ষেত্রের মানটা হচ্ছে 0। সো এত ইনফরমেশন কিন্তু দেওয়ারই দরকার ছিল না, এটা দেখেই বোঝা যাচ্ছে গোলকের কেন্দ্রে, এবং ফাঁপা গোলক যেহেতু বলছে তাহলে গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মানটা কত, বৈদ্যুতিক ক্ষেত্রের মানটা হচ্ছে 0। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মানটা হচ্ছে 0। ফার্স্ট পেপার ক্লাস গতকাল হয়েছে আপু, পেজে আছে, দেখে নিতে পারো, এবং আমাদের ইউটিউবে আপলোড করা হয়েছে, তো সেটা থেকেও দেখতে পারো। চার্জের কোয়ান্টায়ন অনুসারে নিচের কোন চার্জটি কখনো কোনো বস্তুতে থাকা সম্ভব? তাহলে দেখো তো নিচের কোন চার্জটা থাকতে পারবে, আমরা চার্জের কোয়ান্টায়ন অনুসারে কি জানি, কিউ ইকুয়াল হচ্ছে এনই, কিউ ইকুয়াল হচ্ছে এনই, মানে কোন বস্তুতে চার্জের পরিমাণটা হবে সর্বদা ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক। এন এর মানটা সবসময় হবে হচ্ছে +-1 +-2 এরকম আর কি, +-3। মানে মেন কথা হচ্ছে এন এর মানটা ভগ্নাংশ হইতে পারবে না, এটা সবসময় পূর্ণ সংখ্যা হবে, 1 2 3 যেটাই হোক পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে দেখো তো কোন চার্জটা থাকা সম্ভব, তোমরা বলে ফেলো তো কোন চার্জটা থাকা সম্ভব। ইলেকট্রনের চার্জ আমরা জানি কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো আমরা দেখবো এখন কোনটা হচ্ছে 1.6 এর গুণিতক। খেয়াল করো, 3 কিন্তু 1.6 এর গুণিতক না, 3.2। 1.6 কে যদি 2 গুণ করি তাহলেই কিন্তু কত পাচ্ছি, 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। কেউ চাইলে এই মানটাকে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করতে পারো, দেখতেছো 2 আসছে, তার মানে এন এর মানটা পূর্ণ সংখ্যা আসছে, তাহলে এটা কত, এটা হচ্ছে বি। আর কেউ যদি খুব চালাক হয় তাহলে 16 নামটা পড়বা, 16 32 48 64 এভাবে দেখবা কোনটা আছে। আচ্ছা, পরে আসি 18 নাম্বারটা কি বলছে দেখো তো, 18 নাম্বারটা কি বলছে, বিপ্লবী অ্যান্সার দিয়েছে এ, রুহুল আমিন অ্যান্সার দিয়েছে বি, বি কারণ n ইকুয়াল টু, ওকে 3.2। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার আমরা কত পাচ্ছি বলতো, 3.2। এই ম্যাথটার ক্ষেত্রে এত কেজি ভরের একটা শোলা বল এত চার্জে চার্জিত, বলটাকে অভিকর্ষীয় ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় স্থির রাখতে কত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন, এবং কত জায়গায় যে এই ম্যাথটা আসছে, এই টাইপের আরেকটা ম্যাথ, যেমন একটা ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করতে কত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন, এটাও আসতে পারে,
ওই ম্যাথটার প্রসিডিউরও একই। একটা ইলেকট্রন তার ওজনের সমান বল যদি অনুভব করতে চায় কত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন, তোমরা কোশ্চেন ব্যাংক খুললেই ওই ম্যাথটাও দেখবা। তাহলে দেখো তো, এটা ডিরেক্ট ফর্মুলা হচ্ছে mg ইকুয়াল হচ্ছে qe। তাহলে e ইকুয়াল আমরা কি পাচ্ছি, mg ডিভাইডেড বাই q। m এর মান কত এখানে বলে দিছে 10⁻³ কেজি। g এর মান কত 9.8 ধরবো। q কত 2 × 10⁻⁴। সো গত ক্লাসে কিন্তু আমি বলছি যে কি কয়েকটা মান তোমার মনে রাখতে হবে, যেমন 9.8/2 এটা যাতে দেখলে তোমার মনে পড়ে যে এই মানটা হচ্ছে 4.9। তাহলে 9.8/2 কত 4.9। এখন যদি 10 এর পাওয়ার গুলা ক্যালকুলেট করি, এখানে কত আছে 10⁻³ আর এই 10⁻⁴ যদি উপরে যায় কত হয়ে যাবে বলো তো +4। তার মানে এখানে আমরা কত পাচ্ছি 10 এর পাওয়ার থাকতেছে হচ্ছে 1। 4.9 × 10, তাহলে কত পাবো এটার অ্যান্সার 49। অ্যান্সার কত 49। সো কেউ যদি চালাকি করতে গিয়ে এখানে জি এর জায়গায় যদি 10 বসাও তাহলে কিন্তু অ্যান্সার আসবে হচ্ছে 50, যেটা কিন্তু অ্যান্সার না। তাই এরকম কাছাকাছি যে অ্যান্সার 49 50 এরকম কাছাকাছি অ্যান্সার যদি অপশনে দেখো তাহলে কিন্তু এক্সাক্ট মানটা বসাই করতে হবে, এক্সাক্ট মানটা বসাই করতে হবে, বুঝছো? ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। PQRS যদি মানে একটা আয়তক্ষেত্র হয়, কি বলছে দেখো তো, PQRS আয়তক্ষেত্রে PQ এর মানটা হচ্ছে 3 মিটার, QR এর মানটা হচ্ছে 4 মিটার। আমরা কি জানি বলতো, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো আয়তক্ষেত্রের বিপরীত বাহু হচ্ছে পরস্পর সমান, তাহলে SR হচ্ছে 3 আর এখানে কি RQ টা হচ্ছে 4। এখন আমাকে বলছে যে PQR বিন্দুতে বিভব, সরি বিভব না চার্জ, পি বিন্দুতে চার্জ কত +4 কুলম্ব, কিউ বিন্দুতে চার্জ হচ্ছে -5 কুলম্ব, আর এ চার্জ কত, আর এ হচ্ছে +3 কুলম্ব। এস এ বিভবটা কত হবে, তাহলে এস এর বিভবটা কত হবে বা ভিএস ইকুয়াল কি হবে, বাকি তিনটার জন্য বিভবের সমষ্টির সমান ভিপি প্লাস ভিকিউ প্লাস হচ্ছে কি ভিআর। তাহলে 1/4πε0 এটা আমরা কমন নেই, কি থাকতেছে ভিপির জন্য হচ্ছে কিউপি বাই আরপি প্লাস কিউ কিউ ডিভাইডেড বাই আর কিউ প্লাস কিউ আর ডিভাইডেড বাই আর আর। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি মেনলি লিখছি। তাহলে এখানে হচ্ছে 9 × 10⁹। এখন দেখো তো পি তে চার্জ কত 4 কুলম্ব, এই এস থেকে পি এর দূরত্ব কত সেটা হচ্ছে 4, এরপরে আসি কিউ তে চার্জ কত সেটা হচ্ছে -5 ডিভাইডেড বাই এই এস থেকে কিউ এর দূরত্ব কত, এই দূরত্বটা কত হবে, পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি, আমার হচ্ছে ভূমি হচ্ছে 3 লম্ব হচ্ছে 4 অতিভুজ কত 5, তাহলে আর কিউটা হচ্ছে 5। তারপরে আসি তো আর থেকে আরে আমার চার্জ কত সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই আর থেকে এস এর দূরত্ব কত সেটা হচ্ছে 3, কাটাকাটি করো 4/4 হচ্ছে 1 1 - 1 শুধু থাকতেছে কত 1, তাহলে আমরা পাচ্ছি কত 9 × 10⁹ ভোল্ট, 9 × 10⁹ ভোল্ট। তাহলে তোমার যদি এই টাইপের ম্যাথ আসে সেটা কিভাবে করতে হবে বলো তো, শিহাব হোসেন অ্যান্সার দিয়েছে বি, মেহেদি হাসান রাসেল অ্যান্সার দিয়েছে বি, আফিয়া লিখেছে ক্লিয়ার। ওকে, তাইলে এটার অ্যান্সার আমরা কত পাচ্ছি 9 × 10⁹। সো দেখছো আমরা কত বড় একটা ম্যাথ কত ইজিলি করে ফেললাম। তার মানে যে কোনো একটা বিন্দুতে আমাকে যদি বিভব বের করতে বলে সেটা হবে কি বাকি সবগুলা বিন্দুর বিভবের সমষ্টি। আচ্ছা পরেরটাতে যাই, দেখো 4 মাইক্রোফ্যারাড আর 5 মাইক্রোফ্যারাডের দুইটা ধারক কিসে সংযুক্ত আছে বলতো, শ্রেণীতে সংযুক্ত। সমবায়কে 900 ভোল্ট বিভব পার্থক্যের একটা উৎসের সাথে সংযুক্ত করলে সঞ্চিত শক্তিটা কত হবে। তাহলে সঞ্চিত শক্তির কোন ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব বলো, সঞ্চিত শক্তির কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। আপু আজকে কয়টা এমসিকিউ সলভ হবে, খুবই কম, একদমই কম।
সমস্যা নাই, খুব বেশি বড় ক্লাস নিব না, এটা তো আমি ক্লাসের শুরুতেই বলছি। ইউ ইকুয়াল হচ্ছে হাফ সিভি স্কোয়ার কিউ স্কোয়ার বাই 2c হাফ সিভি। কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? দেখো ধারকত্ব আমার হচ্ছে বের করতে পারবো, আর আরেকটা কি আছে, ভি দেওয়া আছে, তাইলে আমরা কোনটা অ্যাপ্লাই করব? 1 2 3 এর কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? কমেন্ট করো সবাই। একটু খেয়াল করো তো, আমার যদি হচ্ছে এই যে 4 মাইক্রোফ্যারাড আর 5 মাইক্রোফ্যারাডের ধারক শ্রেণীতে সংযুক্ত, এটা আমি শর্টকাটে কিভাবে করব? সিএস ইকুয়াল হবে, উপরে হবে দুইটার গুণফল, নিচে হবে দুইটার যোগফল। উপরে কি হবে? যদি দুইটা ধারকত্ব থাকে, এরকম শ্রেণীতে সংযুক্ত থাকে তারা দুইটা ধারক, তাহলে আমার হচ্ছে তুল্য ধারকত্বটা কি হবে? উপরে হবে দুইটার গুণফল, নিচে হচ্ছে যোগফল। তাহলে 20 বাই কত? 9 ইন্টু 10⁻⁻6 ফ্যারাডে। ওকে, দেখেই কমেন্ট করছো তোমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে? 1 2 3 এর কোনটা অ্যাপ্লাই করব? আপু ডেইলি কি লাইভ ক্লাস হয়? হ্যাঁ, আমাদের রেগুলারলি লাইভ ক্লাস হয়। জাকারিয়া তাহমিদ লিখেছে হাফ সিভি স্কোয়ার। ইয়েস, আমরা হচ্ছে ফার্স্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে সঞ্চিত শক্তি কি হবে? হাফ, সি এর মান কত পাচ্ছি? 20/9 ইন্টু 10⁻⁻6 ভি স্কোয়ার। তাহলে ভি হচ্ছে 900 ভোল্ট। 900 কে যদি স্কোয়ার করি তাহলে কি 9 কে স্কোয়ার করলে কত হবে? 81। আর এখানে কয়টা আছে? দুইটা জিরো, এটাকে যদি স্কোয়ার করি মানে কি? দুইটা জিরো মিন্স কি? 10 স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কত হবে? 10⁴। তাহলে এটাকে আমরা ওভারঅল কত লিখতে পারবো? 81 ইন্টু 10⁴। এখন কাটাকাটি করে ফেলো, 9 কে দিয়ে কাটাকাটি করো, কত আসতেছে? 9। 2 কে কাটাকাটি করো 10, তাহলে 9 ইন্টু 10 এর পাওয়ার গুলা বলো তো? 4 1 5, 5 মাইনাস 6 কত? -1। তাহলে 9/10 কত আসবে? 0.9 জুল। কত আসতেছে? 0.9 জুল। বুঝছো? 0.9 জুল। না, ইউটিউবে আপলোড দিব কিনা এখনো বলতে পারতেছি না। ক্লাস যদি বড় হয় ইউটিউবে আপলোড দিতে লেট হতে পারে, যেহেতু তোমার আগামী দিনই মানে কালকের পর দিনই পরীক্ষা। যদি পসিবল হয় তাহলে লাইভে ক্লাসটা করার চেষ্টা করো। 0.9 জুল। 12 কুলম চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে আনতে কত কাজ করা হবে যদি বিভব পার্থক্যটা হচ্ছে 500 ভোল্ট হয়? তাহলে দেখো আমরা ফর্মুলা কি জানি বলো তো? কাজের ফর্মুলা কি জানি? W ইকুয়াল হচ্ছে ডেল ভি ইন্টু কিউ, বিভব পার্থক্য ইন্টু হচ্ছে চার্জ। তাহলে বিভব পার্থক্য আমাকে কত বলে দিছে? 500। চার্জ কত? সেটা হচ্ছে 12 কুলম। বাট এখানে কথা হচ্ছে আমি মানটা পাবো কিসে? জুলে। আমাকে কি অ্যান্সার গুলা কিন্তু আর্গে দেওয়া আছে, তাহলে এটাতে 6 ইন্টু 10 কিউব, তাই তো আসে, তাই না? 6 ইন্টু 10 কিউব জুল। এখন আর্গে যদি আমি ইয়ে করতে চাই, কনভার্ট করতে চাই, তাহলে কি করব? 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্গ। 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্গ। তাহলে এটার সাথে কত করব? 10⁻7 হচ্ছে গুণ করব, তাইলেই কিসে কনভার্ট হয়ে গেল বলো? আর্গে কিন্তু কনভার্ট হয়ে গেল। তার মানে এটা কত পাচ্ছি? 6 ইন্টু 10⁻10 আর্গ। 6 ইন্টু 10⁻10 আর্গ। ফারজানা আসসালামু আলাইকুম আপু। আপু আমার জিপি একটু কম, আমি কি চান্স পেতে পারি? হ্যাঁ অবশ্যই, কারণ এবছর আসলে জিপিএ অলমোস্ট সবারই কম, খুব কম স্টুডেন্টই আছে যাদের জিপিএ আসলে খুব ভালো। সো যদি শেষ পর্যন্ত লেগে থাকো এবং নিজের বেস্টটা ট্রাই করো, ইনশাল্লাহ একটা সিট ইনশিওর করা সম্ভব। তাহলে 6 ইন্টু 10⁻10 আর্গ, এটার অ্যান্সার আমরা কত পাচ্ছি? 6 ইন্টু 10⁻10 আর্গ। পরেরটাতে যাই। বৈদ্যুতিক ফিউজে কোনটা ব্যবহার করা হয়? একদমই থিওরিটিক্যাল কোশ্চেন, দেখি অ্যান্সার দিয়ে ফেলো। আজকে কি চলতরিৎ থেকে এমসিকিউ সলভ হবে? হ্যাঁ, চলতরিৎ এটার পরপরই, অলরেডি চলতরিৎ আমরা চলে আসছি, বৈদ্যুতিক ফিউজ। সো বলে ফেলো তো। বৈদ্যুতিক ফিউজ, তাড়াতাড়ি বলো কোনটা ব্যবহার করা হয় বৈদ্যুতিক ফিউজে?
সীসা আর টিন, বৈদ্যুতিক ফিউজে কোনটা ব্যবহার করা হয়? সীসা আর টিন। সীসা আর টিন ব্যবহার করা হয় হচ্ছে বৈদ্যুতিক ফিউজের জন্য। এরপরে আসি, কোন পরিবাহীতে প্রবাহ মাত্রা যদি 3 গুণ করতে হয় তাহলে উৎপন্ন তাপের পরিমাণটা কত গুণ হবে? উৎপন্ন তাপের পরিমাণ কত গুণ হবে? ফর্মুলা থেকে আমরা কি জানি? উৎপন্ন তাপ H ইকুয়াল হচ্ছে I স্কয়ার RT। I স্কয়ার RT। তাহলে প্রবাহ মাত্রা যদি তুমি 3 গুণ করতেছো, দেখো তো H ইজ প্রপোর্শনেট টু কি? I স্কয়ার না? তাহলে এটা যদি 3I হয়, এটা যদি 3I হয় মানে 3 গুণ করো, ঠিক স্কয়ার করলে কত? 9I স্কয়ার। তার মানে কি হচ্ছে? উৎপন্ন তাপ কত গুণ হবে বলো? 9 গুণ কিন্তু হয়ে যাচ্ছে, 9 গুণ হয়ে যাচ্ছে, কারণ I স্কয়ার। তো সো আমি যদি করি 3I স্কয়ার তাহলে H ইজ প্রপোর্শনেট টু 9I স্কয়ার। তার মানে উৎপন্ন তাপের পরিমাণ কত গুণ হচ্ছে বলো তো? 9 গুণ হচ্ছে। উৎপন্ন তাপের পরিমাণ 9 গুণ হচ্ছে। শিহাব হোসেন অ্যান্সার দিয়েছে বি, বিপ্লবী অ্যান্সার দিয়েছে 9, রাসেল অ্যান্সার দিয়েছে 23 ডি। ইয়েস, তাহলে 23 অ্যান্সার আমরা কত পাচ্ছি? ডি। বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে তার রোধ কত হবে? দেখি এটার অ্যান্সার দিতে পারো নাকি তোমরা? কে কে পারো এটার অ্যান্সার দিতে? জাকারিয়া আহমেদ তাহমিদ অ্যান্সার দিয়েছে ডি। ওকে, এটার অ্যান্সার কারা দিতে পারো দেখি? দেখো আমরা ফর্মুলা থেকে কি জানি বলতো? আর ইকুয়াল রো ইন্টু এল বাই এ। তাহলে এটার সাথে সম্পর্কটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সম্পর্কটা কি? 1/a, মানে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা যদি দেখি, রোধ R2/R1 কি হবে? A1/A2। তার মানে দেখো তো এখানে আমাকে কি বলছে? ব্যাসার্ধ অর্ধেক করব। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কয়ার। তার মানে A1 কে আমি কি লিখতে পারবো? R1 স্কয়ার, A2 হচ্ছে R2 স্কয়ার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে R1/2, এটার হোল স্কয়ার যদি করি এখানে কত পাচ্ছি? 1/1/2, তার মানে 2 স্কয়ার হচ্ছে 4। তাহলে R2 কত হচ্ছে? দেখো 4R1, তার মানে 4 গুণ হচ্ছে। R2 হচ্ছে 4 গুণ হবে। R2 কত হবে? রোধ কত হবে? 4 গুণ হবে। সো এই টাইপের প্রশ্নগুলা কিন্তু আসে। এখানে তোমার পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করতে বলতে পারে, অথবা পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করতে বলতে পারে, এবং বেশ কিছু কোশ্চেন এই টাইপের জাস্ট একদম সিম্পলি এই ফর্মুলাটা দিয়েই করা যায়। সো এই ম্যাথগুলা কিন্তু খুব রিপিটেডলি আসতেছে। ডি হচ্ছে 4 গুণ। ডি কত গুণ? 4 গুণ। আচ্ছা, পরেরটাতে আমরা যাই। 95 ওহম রোধ বিশিষ্ট একটা গ্যালভানোমিটারের ভিতর দিয়ে মূল তড়িৎ প্রবাহের 5% চালনা করতে চাইলে এর সাথে কত মানের শান্ট ব্যবহার করতে হবে? তাহলে কত রোধের শান্ট ব্যবহার করতে হবে? তার মানে এস এর মানটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে ফর্মুলা থেকে আমরা কি জানি? দেখো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, যেটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, এসটা হচ্ছে শান্টের রোধ। এখন দেখো এইখানে যখন আই জি আছে, উপরে থাকবে হচ্ছে এস। এখানে গ্যালভানোমিটার থাকলে এখানে হচ্ছে শান্ট। আর আমরা যদি ফর্মুলাটা এটা লিখি যে আই এস ইন্টু আই, নিচে সব সময় জি প্লাস এস থাকবে। এইখানে যদি শান্ট থাকে এইখানে উপরে থাকবে কে? গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার থাকলে এখানে হচ্ছে শান্ট, আর এইখানে যদি শান্ট থাকে তাহলে এইখানে থাকবে কি? দেখো তো গ্যালভানোমিটার। তোমার যে ফর্মুলা লাগে তুমি সেটা ইউজ করবা। আমার লাগবে কোনটা? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল তড়িৎ প্রবাহের 5%। তাহলে আমরা উপরের ফর্মুলাটা ইউজ করব। আইজি কত? মূল তড়িৎ প্রবাহের 5%, তার মানে 5/100 আই। আইটা যদি এই পাশে নিয়ে যাই কাটাকাটি চলে যায়। তাহলে এস এর মানটা তো আমাকে বের করতে হবে। গ্যালভানোমিটারের রুটটা দেওয়া আছে কত? সেটা হচ্ছে 95 প্লাস এস। এখন কাটাকাটি করে বের করে ফেলতে পারো তো। 95 ইন্টু 5 কত? তোমরা এইভাবে করতে পারো, 95 কে একটু 5 বাড়ায় নাও। তাহলে 100 ইন্টু 5 কত? 500। 500 মাইনাস কত? 5 বাড়াই নিছিলা, তাই না? 5 5 কত? 25। তাহলে 475। 475
95 ইন্টু 5 হচ্ছে 475। এইভাবে যাদের ঝামেলা লাগে তারা হচ্ছে গুণ করে করতে পারো, কোনো সমস্যা নাই। প্লাস 5s ইকুয়াল হচ্ছে 100s। তাহলে 475 বাই 95 ইকুয়াল হচ্ছে এস। এস এর মান তাহলে আমরা কত পাচ্ছি? এস এর মান কত পাবো বলো? 5 ওহম। এস এর মান কত পাবো? 5 ওহম। দেখি এটা আমার আগে কে করতে পারছো? রাসেল অ্যান্সার দিয়েছে এ, জাকারিয়া অ্যান্সার দিয়েছে 5। ইয়েস, তোমরা সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি শুরুতেই বললাম যে আজকে অনেক টায়ার্ড, একটু কষ্ট করে ক্লাসটা নিতে হচ্ছে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, আর নেক্সট কোশ্চেনে যাই। 8 ওহম রোধের একটা তারকে বাঁকা করে বৃত্তাকার করা হচ্ছে, বৃত্তের ব্যাসের উভয় প্রান্তে রোধ কত হবে? বৃত্তের ব্যাসের উভয় প্রান্তে রোধ কত হবে? বৃত্তের ব্যাসের উভয় প্রান্তে রোধ কত হবে? তো দেখো তো, এরকম না যে তারের রোধটা কত ছিল? 8 ওহম। সেটাকে আমরা কি করছি? এরকম বৃত্তাকারে কনভার্ট করে ফেলছি। এখন দেখো, এই মাঝ বরাবর যদি আমি ভাগ করি, তাহলে এই পাশে কি অর্ধেক আর এই পাশে অর্ধেক, তার মানে এই দৈর্ঘ্যটা মেনলি কি হয়ে গেছে? অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তাহলে ব্যাসের এক প্রান্তে রোধও অর্ধেক হয়ে যাবে। 8 ওহম কি 4 ওহম উপরে থাকবে, 4 ওহম হচ্ছে নিচে থাকবে। ব্যাসের এক প্রান্ত দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেছে, তাহলে রোধও অর্ধেক হয়ে যাবে। এবং দেখো তো, এই 4 ওহম আর এই 4 ওহম কিসে আছে? তারা কিন্তু মেনলি আছে হচ্ছে সমান্তরালে। আর সমান্তরালে একই মানের রোধ যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে আমার তুল্য রোধটা কত? রোধের মান ডিভাইডেড বাই কয়টা ওরকম রোধ আছে। তাহলে আছে কয়টা? 2টা। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 2 ওহম। এটার অ্যান্সার কত? 2 ওহম। বুঝছো? 26-এর ডি। রাসেল অ্যান্সার দিয়েছে 26-এর ডি। ওকে, এখন আসি। 6 ভোল্ট তড়িৎ শক্তির উৎস দ্বারা একটা বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত করা হলো। এই 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তি ব্যয়ের পরিমাণ কত? আপু, আপনি মেয়ে হয়েও এত সুন্দর ক্লাস। আচ্ছা, কমেন্ট ডিলিট করে দিচ্ছে। কোনো সমস্যা নাই, বলতে পারো, কোনো সমস্যা নাই। জাকারিয়া 2 ওহম। 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটা বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত করা হলো। এই 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তি ব্যয়ের পরিমাণ কত? একদমই কিন্তু ফর্মুলা থেকে ম্যাথ চলে আসছে। আর আমরা হচ্ছে কিন্তু এখনো গ্রোয়িং স্টেজে আছি, মানে আমাদের প্ল্যাটফর্ম খুব বেশি দিন হয়ে যায় নাই, বাট আলহামদুলিল্লাহ আমরা তোমাদের দোয়াতে অনেক পপুলারিটি গেইন করতে পারছি। আর সামনে ইনশাল্লাহ আমরা আরো পপুলারিটি গেইন করবো ইনশাল্লাহ, সেই জন্য এত ইফোর্ট দেওয়া। সো তোমরা যদি পাশে থাকো ইনশাল্লাহ সম্ভব। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা কি? শক্তি ব্যয়ের পরিমাণটা কত বা শক্তির পরিমাণটা কত? এইচ ইকুয়াল হচ্ছে আই স্কোয়ার আর টি। আই স্কোয়ার আর টি। দেখো সবকিছু কিন্তু দেওয়া আছে। আচ্ছা, সবকিছু দেওয়া আছে, বলতো। এই ফর্মুলা যদি ইউজ করতে চাই, তার মানে কি আই এর মানটা কত? 0.3, তাহলে 0.3 স্কোয়ার, এবং আর এর মানটা হচ্ছে সরাসরি দেওয়া নাই, বাট ফর্মুলা থেকে আমরা কি জানি? ভি ইকুয়াল আই আর, ওহমের সূত্র। আর যদি বের করতে চাই সেটা কি? ভি বাই আই। তো আর বের করে নাও, 6 ডিভাইডেড বাই 0.3, কাটাকাটি করলে 20, আর এর মান পাচ্ছি হচ্ছে 20। টাইমটা কত? টাইমটা বলে দিচ্ছে 2 মিনিট, এটাকে হচ্ছে সেকেন্ডে নিয়ে যাবা, 2 ইন্টু 60। তাহলে 0.3 স্কোয়ার, এটাকে করো তো 9, মানে এটা এরকম আসবে না যে 0.3 ইন্টু 0.3, তাহলে 0.09, 0.09 ইন্টু হচ্ছে 20 ইন্টু 2 ইন্টু হচ্ছে 60।
তাহলে 9 কে কি লেখা যায় বলো তো? এই যে 0.09 এটাকে কি লেখা যায়? এটাকে কিন্তু লেখা যায় 9 বাই কাটাকাটি করলে পয়েন্টের জন্য 1, 2 ঘর পরে মানে দশমিকের পরে 2 ঘর, 9 বাই 100। 6 আর এই 0 আর এই 0 মিলে কি 100। তাহলে কাটাকাটি করে ফেলি এখন। দেখছো কত সহজে কাটাকাটি করে ফেললাম। তাহলে এখন তোমরা ডিরেক্টলি গুণ করো, 2 দুগুণে 4, 4 6 24, 24 আর 9 কত আসে? 24 আর 9 কত আসে দেখো তো? 4 নং 36, 200। এভাবে করতে পারো। 6 নং 54, 54 দুগুণে 128, 128 দুগুণে কত? 256। দেখি, ইকুয়াল ভিআইটি সূত্র দিয়ে করা যাবে সরাসরি। হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই। অনেকগুলাই তো ফর্মুলা আছে। ইকুয়াল আই স্কোয়ার আর টি, ইকুয়াল ভি স্কোয়ার বাই আর টি, ইকুয়াল ভিআইটি। তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, একই অ্যান্সার দিবে। তো আমরা নেক্সট ফর্মুলাটাতে নেক্সট কোশ্চেনে যাই। সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের প্রবাহের মান কত? সাম্যাবস্থা কখন হয়? যখন হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বা আইজি ইকুয়াল 0 হয়। আমরা এই যে হুইটস্টোন ব্রিজ নীতিতে সাম্যাবস্থার শর্ত কি? পি বাই কিউ ইকুয়াল হচ্ছে আর বাই এস। প্রথম রোধ ডিভাইডেড বাই দ্বিতীয় রোধ ইকুয়াল তৃতীয় রোধ ডিভাইডেড বাই চতুর্থ রোধ। সাম্যাবস্থার ম্যাথ আছে, আমি দেখাবো তোমাদেরকে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। তাহলে আমরা গ্যালভানোমিটারের প্রবাহের মান হচ্ছে কত দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে 0। এরপরে আসি, একটা বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে। কতগুলো 40 ওয়াটের বাতি নিরাপদে লাগানো যাবে বলতো? 40 ওয়াটের বাতি কতগুলো লাগবে আমাদের জন্য? জাকারি অ্যান্সার দিয়েছে 0, শিহাব হোসেন অ্যান্সার দিয়েছে বি। ওকে, তাহলে নিরাপদে কতটুকু বাতি লাগানো যাবে? এই যে এইখানে আমরা যদি পাওয়ার দেখি, পি ইকুয়াল হচ্ছে কি ভিআই। পি ইকুয়াল ভিআই যদি অ্যাপ্লাই করি তাহলে কত আসতেছে? 2200 ওয়াট। কত আসবে বলতো? 2200 ওয়াট। তাহলে কতগুলো বাতি লাগবে? এন ইকুয়াল আমার হচ্ছে বাড়ির যে ক্ষমতা সেটা কত? 2200 ওয়াট। আর বাতির ক্ষমতা কত? 40 ওয়াট। কাটাকাটি করো, করে আমাকে অ্যান্সার বলো কত আসে। 29 সি। আচ্ছা আমির হামজা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই ছোটখাটো কমেন্টগুলোই আসলে আমাদের ইন্সপিরেশন দেয় হার্ডওয়ার্ক করার বা তোমাদের জন্য কাজ করার। তাহলে এটার অ্যান্সার কত আসে বলো তো? এন ইকুয়াল আমরা যদি করে ফেলি, 40কে যদি 5 দিয়ে দেই, এভাবে করতে পারো। 55টা লাগবে না, দেখো 40কে 200, 2200, 40 5 হচ্ছে 200, তারপরে থাকতেছে কি 200, তার মানে হচ্ছে 55টা বাতি হচ্ছে আমাদের নিরাপদে লাগানো যাবে। নেক্সট কোশ্চেনে যাই, দেখো তো। এবং অভ্যন্তরীণ রোধ রাজশাহী ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, এবং সামনে তোমাদের যতগুলো পরীক্ষা আছে একটা না একটা পরীক্ষায় পাবাই অভ্যন্তরীণ রোধ রিলেটেড ম্যাথ। জাকারি অ্যান্সার দিয়েছে 55, সোহান অ্যান্সার দিয়েছে 29 বি। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ রোধের যে ফর্মুলা আমরা কি জানি বলতো? আই ইকুয়াল ই ডিভাইডেড বাই আর প্লাস আর। আই ইকুয়াল ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তড়িৎ চালক শক্তি দেওয়া আছে কত? 2 ভোল্ট। তড়িৎ চালক শক্তি দেওয়া আছে কত? 2 ভোল্ট। আর তোমার রোধ দেওয়া আছে কত? 10 ওহম রোধক। তাহলে 10 প্লাস অভ্যন্তরীণ রোধটা আমরা বের করব। আর এইখানে তোমাকে কিন্তু আয়ের মানটা সরাসরি দেওয়া নাই। আয়ের মানটার জন্য আমাদের কি করতে হবে? ওহমের সূত্র অ্যাপ্লাই করব। ভি বাই আর, তোমরা করো তো দেখি, আমার এখানে একটু ঝামেলা হচ্ছে। ভি বাই আর, তাহলে ভি কত? ভি হচ্ছে 1.6 ভোল্ট বা বিভব পার্থক্য। বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য হচ্ছে 1.6 ডিভাইডেড বাই আর। আর কত? 10 ওহম রোধক। তাহলে 10 ইকুয়াল 2 ডিভাইডেড বাই আর এর মান কত? 10 প্লাস আর। একটু কাটাকাটি করো তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে।
তাহলে উঠাই দিলে এখানে পাচ্ছি হচ্ছে 10, 200, আর এখানে হচ্ছে 160 প্লাস হচ্ছে 16R। তাহলে কি কত আসতেছে দেখো, 40, 16R। 16 দিয়ে যদি কাটাকাটি করো, 16 দুগুণে হচ্ছে 32, তার মানে 2 পয়েন্ট সামথিং হওয়ার কথা, তাই না? দেখো তো এটার অ্যান্সার কত আসে। জাকারিয়া সি হচ্ছে 55। হ্যাঁ, তোমরা এটার অ্যান্সার দিয়ে দাও ফার্স্ট। সেটা কত আসবে, 2.5। 2.5 দেখেই বোঝা যাচ্ছে। পুরাটা না করতে চাইলেও তুমি হচ্ছে কি 16/40, 16 দুগুণে 32, তাহলে 2 পয়েন্ট সামথিংই তো অ্যান্সার হবে। এর অ্যান্সার কত হচ্ছে 2.5। আচ্ছা, তো যারা হচ্ছে শেষ সময় একটা গুছানো প্রিপারেশন নিতে চাচ্ছ গুচ্ছের জন্য, যাদের আগে কোথাও চান্স হয় নাই, আল্লাহ রহমতে গুচ্ছে একটা সিট যারা এনশিওর করতে চাচ্ছ, তাদের জন্য আমাদের এই টার্গেট জিএসটি 4.2 মেন্টরশিপ কোর্স। এখানে ক্লাস এক্সামের পাশাপাশি মেন্টরশিপটাও তুমি একদমই পাচ্ছ, আর এত প্রিমিয়াম ফিচার্স পাচ্ছ মাত্র 999 টাকায়। 25% ডিসকাউন্ট চলতেছে। যারা ডিসকাউন্টে ভর্তি হতে চাও তারা পেজে মেসেজ দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। দেখো, একই উপাদানে তৈরি, তাইলে একই উপাদানে তৈরি এই কথাটার মানে কি? এই কথাটার মানে কিন্তু হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ সেম। আপেক্ষিক রোধটা কি থাকবে? সেম থাকবে। আপেক্ষিক রোধ সেম। ওকে, এখন কি বলছে, এ আর বি তাদের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে আর ব্যাসের অনুপাত দেওয়া আছে, তাহলে রোধের অনুপাতটা কত হবে? তার মানে আর এর ফর্মুলা যেটা আমরা জানি, রো L/A। আর যেহেতু বলছে একই উপাদানে তৈরি, তার মানে রো তো দুইটা ক্ষেত্রে সেমই থাকবে। তাহলে R2/R1 আমরা কি লিখতে পারি বলতো? এল এর সাথে আর এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, তাহলে L2/L1 ইন্টু এর সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে A1/A2। আচ্ছা, এখানে বোধ হয় R1/R2 লিখলে ভালো হইতো, যেহেতু অনুপাত দেওয়া, তাহলে R1। হ্যাঁ, আরেকটা কথা, যদি অনুপাত দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এই যে 1/2 এভাবে করবা সব সময়। উপরে থাকবে আর মানে 1 এর জন্য, নিচে থাকবে হচ্ছে 2 এর জন্য, না হলে একটু প্যাচ লাগতে পারে। আচ্ছা, তাহলে L1/L2 ইন্টু A2/A1। দৈর্ঘ্যের অনুপাত কত দেওয়া দেখো তো, 2:1। আর ব্যাসের অনুপাতটা কত দেওয়া, 4:1। তাহলে আমরা কি জানি, ব্যাসকে স্কোয়ার করতে হবে, তার মানে 4 এটা কিন্তু উল্টায় যাবে, A2/A1। আমার এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু A1/A2। এরকম ছোটখাটো ভুলগুলা তোমরা করবা না। তাহলে 1/4²। কাটাকাটি করলে কত পাবো বলতো, 2 × 1/16, তার মানে 1:8। কত পাচ্ছি, 1:8। সো এইটা বসানোর ক্ষেত্রে সবাই খুব সাবধান। এখানে কিন্তু A2/A1, বাট তোমার এখানে কিন্তু A1/A2 দেওয়া আছে, বুঝছো? মাহমুদুল হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 31 এর ডি, 31 এর ডি। ওকে, তাহলে 31 এর অ্যান্সারটা আমরা পাচ্ছি কত, ডি। এই যে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা, এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। একটা হুইটস্টোন ব্রিজের 4টা বাহুতে এত 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 ওহমের রোধ যুক্ত আছে, চতুর্থ বাহুতে কত মানের রোধ এখানে আমাকে কিন্তু বলেই দিছে। অনেক সময় কিন্তু এটা অপশনে থাকে তোমার, যে এত কত মানের রোধ কিভাবে যুক্ত করলে, শ্রেণীতে যুক্ত করব নাকি সমান্তরালে যুক্ত করব, বাট এইখানে কিন্তু মেনশনই করে দিছে যে এটা কি শ্রেণীতে করবা তুমি, তাহলে ব্রিজটা সাম্যাবস্থা প্রাপ্ত হবে। এটা কিন্তু তোমার জন্য সহজ করে দিছে যে কোশ্চেনটা করছে। তাহলে 6/18 ইকুয়াল হচ্ছে 10/s, p/q ইকুয়াল r/s দিয়ে। তাহলে s এর মানটা কত আসতেছে দেখো তো, 180। s ইকুয়াল হচ্ছে 30 ওহম। তাহলে শ্রেণী সমবায় দেখো আমার লাগবে কত, আমার হচ্ছে যদি ব্রিজটাকে সাম্যাবস্থায় আনতে চাই, আমার চতুর্থ বাহুতে রোধ যুক্ত করতে হবে 30 ওহম। বাট তুমি কত ওহম করছো, বা কোশ্চেনে কত ওহম দেওয়া আছে, 20 ওহম।
করতে হবে কত 30 ওহম। তার মানে আমার যদি রোধের মানটা বাড়াইতে হয়, আছে আমার 20 ওহম, আমার লাগবে 30 ওহম, রোধের মান আমার বাড়াইতে হবে। রোধের মান বাড়াইলে কি করব আমরা, শ্রেণীতে যুক্ত করব। তাহলে কত এক্সট্রা যোগ করব বলতো, 10 ওহম আমি এক্সট্রা যোগ করব। 10 ওহম হচ্ছে 20 সাথে যদি 10 ওহম যোগ করি তাহলেই কিন্তু 30 ওহম আসবে, যেটা আমার কি করতে হবে, সাম্যাবস্থা প্রাপ্ত হবে 30 ওহম। আচ্ছা, আর যদি ধরো এখানে 30 ওহম, এখানে আছে হচ্ছে 40 ওহম, এখানে যদি 40 ওহমের রোধ সংযুক্ত থাকে সেই ক্ষেত্রে তুমি কি করতা বলতো? 40 ওহমের রোধ যদি সংযুক্ত থাকতো সেক্ষেত্রে কি করতা? দেখো আমার এখানে আছে কত 30 ওহম, আমার লাগবে 30 ওহম, বেশি দেওয়া আছে 40 ওহম। তার মানে আমার কি করতে হবে, কমাইতে হবে। 40 থেকে কোথায় আনতে হবে, 30 আনতে হবে, কমাইতে হবে। কমাইলে কি করব আমরা, সমান্তরালে যুক্ত করব। তাহলে সমান্তরালে কত যুক্ত করতে হবে, আমার লাগবে, আমার বানাতে হবে কত 30। 1/30 ইকুয়াল কি 1/40 প্লাস 1/x, এক্স এর মানটা যত আসে তত। তাহলে আমরা কিন্তু শ্রেণীতে আসলে কিভাবে করব, সমান্তরালে আসলে কিভাবে করব, দুইটাই কিন্তু দেখলাম। যদি বাড়াইতে হয় রোধ তাহলে শ্রেণীতে, যদি রোধ কমাতে হয় তাহলে সমান্তরালে। তারপরে আসি মিটার ব্রিজ। মিটার ব্রিজ নিচের কোনটার ভিত্তিতে কাজ করে? মিটার ব্রিজ নিচের কোনটার ভিত্তিতে কাজ করে? 10 ওহম 10 ওহম অ্যান্সার দিয়েছে, হ্যাঁ সবার অ্যান্সার কারেক্ট। শিহাব অ্যান্সার দিয়েছে 10 ওহম, জাকারিয়া অ্যান্সার দিয়েছে 10 ওহম। ওকে, মিটার ব্রিজ নিচের কোনটার ভিত্তিতে কাজ করে এটা মনে রাখবা। মিটার ব্রিজ হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতিতে কাজ করে। মিটার ব্রিজ নিচের কোনটার ভিত্তিতে কাজ করে? হুইটস্টোন ব্রিজ নীতিতে মিটার ব্রিজ কাজ করে। তারপরে আসি জাল নোট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়? জাল নোট শনাক্তকরণে, এটা তোমরা কেমিস্ট্রিতেও পড়ে থাকার কথা, এটা হচ্ছে আলট্রাভায়োলেট। তোমরা কি কখনো হাটে গেছো? ওই যে কোরবানির ঈদের সময় যে গরুর হাট থাকে, সেখানে দেখবা যে সেখানে তো অনেক টাকা হচ্ছে গুনতে হয়। তো ওনারা হচ্ছে ওই মেশিনটা ইউজ করে, আলট্রাভায়োলেট মেশিনটা ইউজ করে ওনারা দেখে যে যারা টাকা দিচ্ছে তারা কি কোনো জাল নোট দিচ্ছে কিনা। বুঝছো? 33 এর সি। আপু অনেক সুন্দর ক্লাস, ভালো লাগতেছে, একটু ফাস্ট গেলে আরো ভালো হবে। হ্যাঁ চেষ্টা করতেছি। ওকে, একটা তরঙ্গের দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে হচ্ছে π/2। তাহলে দশা পার্থক্য π/2 হলে বিন্দু দ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই সহজ কিন্তু অনেক আসে ভর্তি পরীক্ষায়। তাহলে পথ পার্থক্য ইকুয়াল আমরা কি জানি বলতো, 2π/λ ইন্টু দশা পার্থক্য, 2π/λ ইন্টু দশা পার্থক্য। সো তোমাকে কি বের করতে হবে, পথ পার্থক্য বের করতে হবে। দেওয়া আছে কি বলো, দেওয়া আছে কি? উল্টা লিখছি বলতো, পথ পার্থক্য ইকুয়াল 2π/λ ইন্টু দশা পার্থক্য, উল্টা লিখছি নাকি আমি দেখি। দশা ইকুয়াল 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য আমাকে বের করতে হবে, দশা পার্থক্যটা কিন্তু দেওয়া আছে। দশা পার্থক্য কত, π/2, 2π/λ ইন্টু পথ পার্থক্য। বের করে ফেলো তো পথ পার্থক্যটা কত আসে। হ্যাঁ বিপ্লবী অ্যান্সার দিয়েছে এ, লামিয়া অ্যান্সার দিয়েছে এ। একটু ফাস্ট করো দেখি। তাহলে পথ পার্থক্যটা তোমরা এই পাশে যদি আমরা নিয়ে আসি কি হয়ে যায়, π/2 ইন্টু λ/2π, পাই কাটাকাটি, তাহলে কি λ/4। পথ পার্থক্য কি পাচ্ছি, λ/4। তাইলে এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। দশা ইকুয়াল হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য, 2π/λ ইন্টু পথ পার্থক্য। পথটা হচ্ছে পরে,
পথটা হচ্ছে পরে, তাহলে পথ হচ্ছে পরে, এটা মনে রাখবা। তার মানে প্রথমে হচ্ছে দশা, তারপরে 2π/λ ইন্টু হচ্ছে পথ পরে। আচ্ছা, না হলে ভুল হয়ে যাবে। একটা তরঙ্গমুখী কণাগুলোর দশা পার্থক্য, তরঙ্গমুখী কণাগুলোর দশা পার্থক্য হচ্ছে 0 ডিগ্রি, এটা একদম মুখস্থ কোশ্চেন। কণাগুলোর দশা পার্থক্য হচ্ছে কত? তরঙ্গমুখী কণাগুলোর দশা পার্থক্য হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কি হবে? তাহলে আমরা হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দেখছি। গঠনমূলক ব্যতিচারের জন্য আমার পথ পার্থক্যটা কি? λ/2 এর জোড় গুণিতক, λ/2 এর হচ্ছে জোড় গুণিতক, এটা হচ্ছে গঠনমূলকের জন্য। আর ধ্বংসাত্মকের জন্য কি? ধ্বংসাত্মকের জন্য হচ্ছে λ/2 এর বিজোড় গুণিতক। এখন দেখো, বিজোড় হইলে কি 2n+1 হইতে পারে, অথবা এখানে 2n-1 হইতে পারে, দুইটাই কিন্তু কারেক্ট। তোমার অপশনে যেটা থাকে সেটা তুমি অ্যান্সার করবা। λ/2 2n+1 হইতে পারে, 2n-1 হইতে পারে, বুঝছো? অপশনে যেটা থাকে সেটা। 37 এর ডি, 37 এর ডি, মেহেদি অ্যান্সার দিয়েছে ডি, আমির হামজা ডি, মাহিয়া অ্যান্সার দিয়েছে ডি। ওকে, তাহলে এটার অ্যান্সার কোনটা? 2n+1 λ/2। আমার অপশনে যদি 2n-1 λ/2 থাকতো, ওটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হইতো। পরস্পর থেকে এ দূরত্বে অবস্থিত দুইটা সমান্তরাল চিরকে একবর্ণী আলো দ্বারা আলোকিত করে চির থেকে ডি দূরত্বে, তাহলে এই যে এত ঝামেলা করে বলছে, এখানে মেইনলি কথাটা হচ্ছে যে চির থেকে পর্দার দূরত্বটা হচ্ছে ডি, আর চিরের প্রস্থটা হচ্ছে এ, চিরের প্রস্থ হচ্ছে এ। তাহলে ডোরার প্রস্থ তোমাকে বলে দিছে এক্স, আর যদি এ এবং ডি দুইটাকেই তুমি দ্বিগুণ করো, সেক্ষেত্রে ডোরা প্রস্থের মানটা কি হবে? ডোরা প্রস্থের মান, তাহলে ডোরা প্রস্থের মান কি? ফর্মুলা কি? λd/2a, তাই না? ডোরা প্রস্থের ফর্মুলা কি বলো? এটা আসলে এক এক জায়গায় এক এক রকম ভাবে লেখা, বাট আমরা ফর্মুলাতে যাচ্ছি না, আমাদের মেইনলি হচ্ছে সম্পর্কটা লাগবে, সম্পর্কটা লাগবে। তাহলে দেখো, তোর ডোরার প্রস্থ আমাকে বলে দিছে এক্স, আর এখানে কি আমাকে কি বলছে? প্রথমে হচ্ছে এটা যদি লিখি d1/d2 ইন্টু a2/a1। দেখো, ডোরা প্রস্থের সাথে এই সম্পর্কটা, পর্দার দূরত্বের সম্পর্কটা কি? সমানুপাতিক। এবং ডোরা প্রস্থের সাথে চিরের যে প্রস্থ থাকে, চিরের প্রস্থ, সেটার সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তার মানে ডোরা প্রস্থ ইকুয়াল কি? d1/d2 ইন্টু a2/a1। তাহলে তোমাকে বলছে দুইটাই করে ফেলছো তুমি দ্বিগুণ, d2টা হচ্ছে 2d1, a2 হচ্ছে 2a1, এ এবং ডি দুইটাই দ্বিগুণ করে ফেলছো, কাটাকাটি করো, দেখো সেমই কিন্তু থাকতেছে। তার মানে ডোরা প্রস্থ কি থাকবে? প্রস্থের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা সেম থাকবে। তাইলে এরকম মনে রাখবা, যদি এ আর ডি দুইটাকে আমি একই পরিমাণে বাড়াই বা একই পরিমাণে কমাই, তাহলে কিন্তু ডোরা প্রস্থ চেঞ্জ হবে না। একই পরিমাণে বাড়াই বা একই পরিমাণে কমাই, তাহলে ডোরা প্রস্থ চেঞ্জ হবে না। 38 এর বি, মেহেদি অ্যান্সার দিয়েছে হ্যাঁ। এটা মনে রাখবা, ডোরা প্রস্থ যদি একই পরিমাণে বাড়াই, একই পরিমাণে কমাই, তাহলে এটা চেঞ্জ হবে না। কোন বস্তুর বেগ আলোর বেগের সমান হলে এর ভর কত? অলরেডি এটা মনে হয় চিটাগাং ইউনিভার্সিটিতে এবছর চলে আসছে, তাহলে এটার অ্যান্সার দিয়ে দাও তো তোমরা। এটা কিন্তু মুখস্থই, যে আলোর বেগের সমান হলে, এই যে আমরা ফর্মুলা জানি m0/√1 - v²/c², তাহলে এটা কত আসতেছে? এখানে যদি আলোর বেগের সমান হয় v, তাহলে c²/c² কত? 1, 1 - 1 0, সামথিং ডিভাইডেড বাই 0, সামথিং ডিভাইডেড বাই 0 কত? ইনফিনিটি। তার মানে আলোর বেগের সমান যদি বেগে চলে, তাহলে ভরটা কত হচ্ছে? ভর হচ্ছে অসীম। ভর কত হবে? ভর হচ্ছে অসীম। এখন আসি, বায়ুশূন্য স্থানে আলোর দ্রুতিটা সি, চলমান বস্তুর ভর নিশ্চল ভরের দ্বিগুণ, দ্রুতি কত? তাহলে আমরা ফর্মুলা লিখি, m ইকুয়াল কি? m0/√1 - v²/c²। এই এমটা হচ্ছে তোমার মানে কি
গতিশীল ভর বা চলমান ভর, আর এম নটটা হচ্ছে নিশ্চল ভর। তাহলে তোমাকে এখানে কন্ডিশন কি বলে দিছে? চলমান ভর নিশ্চল ভরের দ্বিগুণ। তার মানে এই চলমান ভর নিশ্চল ভর যে এম ছিল, এম নট ছিল, তার দ্বিগুণ। তাহলে 2m নট এখন যদি 1/√1 - b² / c² আছে, তো এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি থাকতেছে? 1 - b²/c²। উপরে নিয়ে স্কোয়ার করে দেই, তার মানে কি 1/4। তাহলে এই পাশে নিয়ে আসলে b/c কত হবে? √3/2। 1 - 1/4 তাহলে কি 3/4। আর এখানে কি b²/c² আছে, তার মানে v/c কত হবে? √3/4। তাহলে √3/2, তার মানে v আসতেছে কত? √3c/2। তাহলে এটা তোমরা এভাবে মনে রাখবা। এটা যদি এরকম হয়, দেখো চলমান বস্তুর ভর নিশ্চল ভরের দ্বিগুণ ভর যদি থাকে, সেক্ষেত্রেও যেটা হবে, যদি বলে যে চলমান শক্তি বস্তুর নিশ্চল শক্তির দ্বিগুণ, সেক্ষেত্রেও কিন্তু ভি এর মানটা এটাই আসবে। যদি শক্তির কথা বলে, চলমান শক্তি নিশ্চল শক্তির দ্বিগুণ, শক্তি বলুক অথবা ভর বলুক, সেম ভি, ভি ইকুয়াল হচ্ছে √3c/2। তাহলে ভর দিয়ে করাইছি, আসলে যদি শক্তি দিয়ে আসে আশা করি পারবা। শক্তি আর ভর একই। কত বেগে চললে একটা রকেটের গতিশীল দৈর্ঘ্য এক নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? তাহলে ফর্মুলা কি বলো? L ইকুয়াল L নট √1 - b²/c²। গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে এটা হচ্ছে L0/2। কাটাকাটি করো, হাফ। তাহলে এটা কত আসবে? সরি, এখানে 1/4। তার মানে এখানেও কিন্তু v/c কত? v ইকুয়াল হচ্ছে √3c/2। √3c/2 নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হইলে √3c/2। নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হইলে v হচ্ছে √3c/2। আচ্ছা, এখানে তোমাকে হচ্ছে কম্পাঙ্ক দেওয়া আছে, এত কম্পাঙ্কের আলো এত কার্য অপেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে যদি আপতিত হয়, তাহলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? তাইলে আমরা কি জানি বলতো? ইকে ম্যাক্স ইকুয়াল হচ্ছে HF মাইনাস হচ্ছে কার্যাপেক্ষক। আচ্ছা, তাইলে দেখো তো, H হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক। এটার মানটা কি? 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু হচ্ছে F। কত কম্পাঙ্ক? 2 ইন্টু 10⁻⁵15 সরি, মাইনাস কার্যাপেক্ষক কত? 3.26 ইন্টু 10⁻⁻19। কার্যাপেক্ষকের মানটা যদি না দিয়ে তোমাকে হচ্ছে যে আচ্ছা, কার্যাপেক্ষকের মান ঠিকই আছে এখানে। এখন দেখো, এটা আমি যদি হচ্ছে যে ইয়েতে করতে চাই, কাটাকাটিটা দেখো কত সহজ। এইখানে আমরা ধরো 6.6 ইন্টু 2 যদি করো তাহলে কত আসে দেখো তো? 6.66 ইন্টু 2 যদি করো তাহলে কত আসে? এবং এটার আগে আমি আরেকটা জিনিস দেখাই নেই, তোমার এই পাওয়ার গুলা যদি একটু খেয়াল করো, 10⁻⁻34 আর 10⁻15, এই দুইটা করলে কত? 10⁻19। এই পাশেও কত আছে? 10⁻19। তাইলে আমি হচ্ছে এই পাওয়ারটা কিন্তু চেঞ্জ করব না, এই পাওয়ারটা যেটা আছে সেটাই থাকুক, কারণ এটা করতে আমার সহজ হবে। তাহলে বাকি আছে কে? এই 6.6 ইন্টু 2 ধরে নেই আমরা, কত আসবে বলো? 132, তার মানে 13.2। তাহলে 13.2 ইন্টু 10⁻⁻19। এখন দেখো, যদি তুমি 10⁻⁻19 কমন নাও, তাহলে এই পাশে আছে কত? 13.2 মাইনাস হচ্ছে কত? 3.26 বাদ দিলাম, তাহলে কত থাকতেছে? 13.2 থেকে 3.2 যদি মাইনাস করো থাকতেছে হচ্ছে 10। তার মানে 10 ইন্টু 10⁻⁻19 থাকবে কত? 10⁻⁻18।
কত সহজে কত বড় একটা ক্যালকুলেশন আমরা করে ফেললাম। এটাই কিন্তু এখানে দেখার বিষয়। এই যে 10⁻34 আর 10⁻15, এইটাকে যদি আমরা 10 এর পাওয়ার গুলোকে মানে কাটা করি, তাহলে কি থাকতেছে 10⁻19। তাহলে আমরা কি করব, এই পাশে 10⁻19 আছে, এই পাশে 10⁻19 আছে। এখন কিন্তু ইজিলি এই পাওয়ারটা কমন নিয়ে আমি হচ্ছে বাকি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তোমরা কি এটা বুঝছো? খুবই কিন্তু বড় একটা ক্যালকুলেশন ছিল, বাট আমরা খুব ইজিলি করলাম। যারা বুঝছো তারা ক্লিয়ার লিখো। সো এই টাইপের ম্যাথগুলো যদি আসে, তুমি একটু পাওয়ার গুলার দিকে খেয়াল করো, যে দুই পাশে তুমি একই পাওয়ার আনতে পারো নাকি, এইভাবে যাতে ক্যালকুলেশনটা করো। কারণ একই পাওয়ার থাকলে দেখছো কত সহজ, এখান থেকে জাস্ট কমন নিয়ে আমি মাইনাস করে দিলেই কিন্তু অ্যান্সারটা চলে আসতেছে। যারা বুঝছো তারা হচ্ছে ক্লিয়ার লিখো। আরেকবার কি বলবো? যদি আরেকবার বলতে হয় সেটাও বলো, আমি বলবো, কোনো সমস্যা নাই। তাহলে এটার অ্যান্সার আমরা কত পাচ্ছি? 1 × 10⁻18 জুল। আরেকটা দেখো, ইকে ম্যাক্সের ক্ষেত্রে তোমার যদি নিবৃত্তি বিভবটা দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ই ইন্টু ভিএস, নিবৃত্তি বিভবটা দেওয়া থাকলে কিন্তু ডিরেক্টলি ওই ফর্মুলা দিয়ে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, রাসেল দিয়েছে ক্লিয়ার, জাকারিয়া তাহমিদ দিয়েছে 42 এর এ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমি নেক্সট কোশ্চেনে যাই। এটাই আমাদের আজকের লাস্ট কোশ্চেন। দেখি কে কে পারো। এই কোশ্চেনটার অ্যান্সার কে আমার আগে দিতে পারো দেখি। জাকারিয়া আহমেদ তাহমিদ, সে অ্যান্সার দিয়েছে 42 এর এ। তাইলে দেখো তো এই কোশ্চেনটার অ্যান্সার এটা আমরা কিভাবে বের করব। তোমরা কি কেউ পারছো? দেখো, এটার অর্ধায়ু দেওয়া আছে আমার কত, অর্ধায়ু দেওয়া আছে কিন্তু 2 দিন। কোশ্চেনটা একটু কমপ্লেক্স। ওই পদার্থ 16 দিন পরে পরমাণুর সংখ্যাটা কত থাকবে। তাইলে আমরা যদি দেখি যে অর্ধায়ুর সংখ্যা আসলে কয়টা, 16 দিনে অর্ধায়ুর সংখ্যা কয়টা বলো। 16 দিনে অর্ধায়ুর সংখ্যা কয়টা? অর্ধায়ুর সংখ্যাটা যদি আগে বের করি, অর্ধায়ুর সংখ্যাটা কয়টা আসতেছে 16 দিনে? 16 ডিভাইডেড বাই একটা অর্ধায়ু কত দিনে? 2 দিনে। তাহলে 16 দিনে আমি অর্ধায়ু কয়টা পাচ্ছি বলতো? 8টা। 16 দিনে অর্ধায়ু কয়টা পাচ্ছি? 8টা। বুঝছো? এখন 8টা অর্ধায়ু যে পাচ্ছি, আমার লাগবে হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে পরমাণুর সংখ্যাটা হবে হচ্ছে 16 দিন পরে পরমাণুর সংখ্যাটা হবে, প্রথম ক্ষেত্রে আমার পরমাণুর সংখ্যা কত ছিল? সেটা ছিল হচ্ছে এত সংখ্যক, 8 × 10⁻22। আর 16 দিন পরে পরমাণুর সংখ্যা যেটা আমরা বের করতেছি সেটা হবে এই যে 2⁻, অর্ধায়ুর সংখ্যা। অর্ধায়ুর সংখ্যা কয়টা ভাইয়া? 8টা। তাহলে এখন বসায় ফেলো, 8 × 10⁻22 ডিভাইডেড বাই 2⁸। এখন দেখো তো এটাকে কি করা যায় বলতো। 43 এর এ। আচ্ছা, জাকারিয়া কিন্তু অলরেডি অ্যান্সার দিয়ে দিছে। 43 এর অ্যান্সার কত? আচ্ছা, তাহলে 2⁸ কে আমরা কিন্তু এভাবে ভাঙতে পারি, 8 × 10⁻22। 2⁸ কে এভাবে লিখতে পারি না, 2⁴ × 2⁴। কেন লিখছি আমি সেটা বলতেছি। 2⁴ ইকুয়াল লেখা যায় কত? 16। আর উপরে আছে কত? 8 × 10⁻22। তাহলে দেখো, এই 16 কত? 16 স্কোয়ার মানে হচ্ছে 256। আর উপরে দেখো আমরা এই 8 কে 800 বানাই, তো 800 মানে 2টা 0 নিয়ে নিছি, তাহলে এই 10 এর পাওয়ার কি 2টা কমে যাবে না? তাহলে কত হয়ে যাচ্ছে? 10⁻20। এখন দেখো, এটাকে হচ্ছে ভাগ করো তো, 800/250 করো। পুরাটাই কিন্তু করে দিছি।
এখন দেখো এটাকে আমরা যদি 200 ধরতাম, ধরো এরকম যদি থাকতো 800/200, তাইলে কত আসতো? 4 আসতো না? বাট 200 কিন্তু নাই, 200-র বেশি আছে। তাইলে কি 4-এর থেকে কম আসবে না? 4-এর থেকে কম আসবে না? এই যে দেখো 4-এর থেকে কিন্তু কম আসবে, একটা ভ্যালুই কিন্তু আছে 4-এর থেকে কম, সেটা হচ্ছে 3। আর তার পাওয়ারটা কত এখানে? 10^20। তাহলে 10^20, এই 800/256 কত আসছে ভাইয়া? 3। 800/256 কত আসছে? 3। 200 যদি থাকতো তাহলে কিন্তু তুমি বুঝতে পারতেছো 4 হইতো, বাট আছে কত বলো তো? 256, 200-র থেকে বড়, তাইলে কি 4-এর থেকে কম হবে? 4-এর থেকে কম, এবং পাওয়ারটা কত? 10^20। একটা অপশনই কিন্তু আছে। তাহলে 43 এর অ্যান্সার আমরা কত পাচ্ছি? 43 এর অ্যান্সারটা হচ্ছে ডি। হ্যাঁ, ডি হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো অনেক বড় একটা ক্যালকুলেশন কিন্তু ছিল, বাট আমরা কিন্তু খুব ইজি ভাবে এটা করে ফেলছি। তোমাদের নেক্সট কোন সাবজেক্টের ক্লাস লাগবে সেটা হচ্ছে কমেন্টে জানাতে পারো। আচ্ছা আচ্ছা, তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও। আর তার মধ্যে একটু বলে নিই যে আমাদের এই যে টার্গেট জিএসটি 4.2 মেন্টরশিপ কোর্সে কিন্তু 25% ডিসকাউন্টে ভর্তি চলছে। তোমরা যারা ইন্টারেস্টেড এবং যারা সিরিয়াসলি আসলে গুচ্ছে প্রিপারেশন নিতে চাও, আমি শুরুতেই বলেছি যে আমরা আসলে খুব বেশি স্টুডেন্ট নিচ্ছি না, যারা সিরিয়াসলি গুচ্ছে প্রিপারেশন নিতে চাও শুধুমাত্র তারাই কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। ক্লাস, এক্সাম, সিক্রেট ফাইল, র্যাপিড ফায়ার কুইজের পাশাপাশি পুরো কোর্স জুড়ে তুমি কিন্তু এক্সপিরিয়েন্সড আমাদের যে ইনস্ট্রাক্টর আছে তাদেরকে মেন্টর হিসাবে পাচ্ছ। এবং কোর্স ফিও আমরা সেই এতগুলা প্রিমিয়াম ফিচার তুমি পাচ্ছ, কোর্স ফি মাত্র 999 টাকা। যারা এনরোল করতে চাও তারা এনরোল করো। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নেক্সট তোমরা কোন চ্যাপ্টারের ওপর বা কোন সাবজেক্টের ওপর ক্লাস চাচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তো এখন নেওয়ার সময় নাই, কোন সাবজেক্টের ওপর ক্লাস চাচ্ছ সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। ফুল সিলেবাসের উপর চ্যাপ্টারগুলো নিলে ভালো হবে। আচ্ছা, ফুল সিলেবাসকে আসলে খুব বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার নাই, কারণ তুমি কিন্তু শিওর না যে ফুল সিলেবাস থেকে কোশ্চেন হবেই, কারণ আরইউতে কিন্তু অল ওভার বলা যায় যে শর্ট সিলেবাস থেকে অলমোস্ট সব কোশ্চেন হয়েছে, আমি ফিজিক্স ম্যাথটাই দেখছি। সো এত ফুল সিলেবাসের প্রিপারেশন আসলে তোমাদের ব্যাচে যারা আছে এবং সেকেন্ড টাইমের যারা আছে কেউই ভালোভাবে নেয় নাই। সো তোমার আসলে ফুল সিলেবাস নিয়ে এতটা প্যানিক হওয়ার দরকার নাই। শর্ট সিলেবাস থেকে যা প্রশ্ন আসে সেটা যাতে ইজি প্রশ্নগুলো কোনোভাবে ভুল না হয় সেটা এনশিওর করে আসবা। রাসেল বলতেছে বায়োলজি। ওকে, সো আগামীকাল তোমাদের সঞ্জিত ভাইকে বলা হবে যে বায়োলজি একটা ক্লাস মানে যাতে নেয়। আর কারো কোনো কোশ্চেন? আর তোমরা যারা গ্রুপ থেকে ক্লাসগুলা করো তারা হচ্ছে আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবা, না হলে কিন্তু ওই যে অনেকে এসে বলো যে কেমিস্ট্রি ক্লাস কি হয়েছে, ফিজিক্স ক্লাস কি হয়েছে, রেগুলারলি কিন্তু ক্লাস হচ্ছে বাট তুমি জানতে পারতেছো না। যদি পেজটা ফলো দিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন যাবে। সো পেজটা ফলো করে রাখবা। আচ্ছা, সো আজকের ক্লাসটা এ পর্যন্তই শেষ করছি। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ, সবাই ভালো।